আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের জৈব রসায়নের আমরা এর আগের যে দুইটা ক্লাস পড়ছিলাম, অ্যালডিহাইড কিটোন এবং তোমার অ্যালকাইল হ্যালাইড থেকে শুরু করে আমাদের একদম শেষ পর্যন্ত কার্বক্সিলিক অ্যাসিড, আমরা এতটুকু পর্যন্ত অনুশীলনের কি কি প্রশ্নগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিকেলে বেশিরভাগ সময় আসতে পারে বা আসছে, এরকম প্রশ্নগুলোই আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তোমরা আমার সাথে সাথে একটু অ্যান্সার করার চেষ্টা করবা। প্রশ্নগুলো খুবই সহজ, আমরা সবগুলোই মোটামুটি পড়ে ফেলছিলাম। আপাতত যেই কয়েকটা জিনিস আমাদের একটু এক্সট্রা আসবে বা একটু বেশি বুঝতে হবে, ওই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ ক্লাসের মধ্যে বলবো। আর তোমরা আমাকে একটু বলার চেষ্টা করবা যে আমার কথা বুঝতে পারতেছো কিনা, এবং আমার আমরা যখন প্রশ্নগুলোতে আসবো তখন তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। খুবই সহজ প্রশ্ন হবে, বাট আমরা একটু অনুশীলনের প্রশ্নগুলো একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা আজকে ক্লাস শুরু করে দেই, চলো। আজকে আমাদের হলো কত নম্বর ক্লাস? আজকে হলো আমাদের C22, তাই না? আমাদের 22 নম্বর ক্লাস কেমিস্ট্রির। আমরা এর এর আগের ক্লাসে যে ক্লাসগুলো করছিলাম, যে 19 এবং 20, তাই না, 20 21, এই দুইটার উপর ভিত্তি করে আমাদের আজকে 22 নম্বর ক্লাসে অনুশীলনের প্রশ্ন। আসলে আমরা শুরু করে দিই, খুবই সহজ সহজ প্রশ্ন আসবে, বাট এই প্রশ্নগুলাই বেশিরভাগ ঘুরে ফিরে আসার সম্ভাবনা বেশি থাকে। সো আমরা এগুলো একটু সলভ করার চেষ্টা করবো। আসো, দেখো প্রথম প্রশ্নটা দেখো, খুবই সহজ এই প্রশ্ন, দেখি বোঝা যাচ্ছে কি হবে। বলছে যে নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী, তাই না, বলয় সক্রিয়কারী। আমরা এরকম একটা পড়ছিলাম না, যে আমরা জানি বেনজিনের সাথে দুই ধরনের মূলক যুক্ত হতে পারে, তাই তো? দুই ধরনের কি কি মূলক যুক্ত হতে পারে? এক নম্বরে কিছু মূলক যুক্ত হতে পারে, ধরে নাও এ, কিছু মূলক যুক্ত হতে পারে। আরেকটা কিছু ধরনের মূলক যুক্ত হতে পারে, আমরা ধরে নেই কি বি, তাই না? প্রথম যে মূলকটা, সেই মূলকটা কি করে? আমরা বলছিলাম প্রথম মূলকটা কি করে, অর্থ এবং প্যারা অঞ্চলে ঋণাত্মকতা বাড়ায়, এবং কিছু মূলক কি করে, অর্থ এবং প্যারা অঞ্চলে ধনাত্মকতা বাড়ায়, তাই না? তাইলে এ যেগুলা, সেগুলোকে আমরা কি বলি, অর্থ প্যারা নির্দেশক। আর বি যারা, তাদেরকে আমরা কি বলি, মেটা নির্দেশক। এখানের মধ্যে থেকে দেখো তো কোনটি বলয় সক্রিয়কারী। দেখো, ফার্স্টেই আমাদের এই যে নাইট্রাইল মূলক, এটা বাদ যাবে, তাই না? এটা বলয় কি হবে, এটা হলো বলয় নিষ্ক্রিয়কারী, তাই তো? আচ্ছা, এরপরে দেখো তো, এরপরে এই যে সিএইচও, এটা আমাদের বাদ যাবে, এটাও বলয় কি, নিষ্ক্রিয়কারী। এরপরে আসো, দেখো এ এবং সি, এই দুইটা উত্তরই কিন্তু এই ক্ষেত্রে সঠিক। তাহলে এও হতে পারে, আবার কি হতে পারে, সি হতে পারে। কিন্তু আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড যে জিনিসগুলা, যে একটা মাত্র অপশন দাগানো, তো আমরা কি করব, এ এবং সি এর মধ্যে থেকে কে বেশি শক্তিশালী এবং বা কে বেশি অ্যাপ্রোপ্রিয়েট এটার জন্য উত্তর, সো আমরা এই ক্ষেত্রে আমরা সি উত্তর দাগাবো, তাই না? এই ক্ষেত্রে আমরা এ যদিও উত্তর হতে পারে, বাট অ্যাপ্রোপ্রিয়েটের হিসাবে আমরা কাকে দাগাবো, সি কে উত্তর দাগাবো। সো এটার উত্তর কি হবে, সি। সে কি করে, বলয় সক্রিয়কারী, এবং সে অর্থ এবং প্যারা অঞ্চলে কি করে, ঋণাত্মকতা বাড়ায়, তাই না? এই লাইনগুলো আমরা পড়ছিলাম না, যে অর্থ এবং প্যারা অঞ্চলে ঋণাত্মকতা বাড়ালে ইলেকট্রোফাইল কি করতে পারে, অর্থ এবং প্যারা অঞ্চলে যুক্ত হতে পারে। ওকে, আমরা তাহলে পরেরটাতে চলে যাই। নূরজাহান বলছে উত্তর সি, তাহলে উত্তর সি হবে, তাই না? তাইলে অ্যালকাইল মূলক গুলা এরা বেনজিন বলয় সক্রিয়কারী মূলক হিসেবে কাজ করে। আচ্ছা, এটা দেখো তো, বেনজিন বলয় নাইট্রাইল মূলক যদি থাকে, কোন কার্বন ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে। এবার এইটা এর উত্তর করো। দেখো তো, আগে ফার্স্টে আমরা একটু দেখি যে নাইট্রাইল মূলক, নাইট্রাইল মূলক যদি বেনজিনে যুক্ত থাকে, দেখো তো নাইট্রাইল মূলক যদি NO2 যদি বেনজিনে যুক্ত থাকে, তাহলে কি হয়? আমরা জানি নাইট্রাইল মূলক হলো একটা অর্থ, সে হলো মেটা নির্দেশক, তাই না? তাইলে এখানে একটা ধনাত্মকতা তৈরি হয়, এখানে একটা ধনাত্মকতা তৈরি হয়, এখানে একটা ধনাত্মকতা তৈরি হয়। তাইলে বলছে যে কোন কার্বনে ইলেকট্রনের ঘনত্ব তুলনামূলকভাবে বেশি থাকে। ইলেকট্রনের ঘনত্ব বলতে এখানে কি বোঝাচ্ছে? ইলেকট্রনের ঘনত্ব বলতে বোঝাচ্ছে যে যেখানে ইলেকট্রনের পরিমাণ বেশি থাকে। দেখো তো, এই যে আমরা যদি এটাকে নাম্বারিং করি এরকম ভাবে, দেখো আমরা যদি এটাকে নাম্বারিং করি, 1 নম্বর কার্বন, এরপর আমরা যদি বলি 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 এবং 6, তাইলে 3 এবং 5, এই দুইটা অঞ্চলে হলো ইলেকট্রনের ঘনত্ব বেশি। কেন এই দুইটা অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বেশি আমরা বলতেছি? কারণ কি 2 6 এবং 4 এগুলোর মধ্যে তো ধনাত্মক চার্জ, তাইলে এখানে তো ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাইলে 3 এবং 5 এই দুইটা অঞ্চলে কি ইলেকট্রনের ঘনত্ব বেশি আমরা বলতে পারি। এই ক্ষেত্রে দেখো তো, 2 এটা বাদ যাবে, 4 এটা বাদ যাবে, 6 এটা বাদ যাবে, তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে 3। মানে কোন অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে? আমরা বলবো মেটা অঞ্চলে, তাই না? মেটা অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব কি হবে? বেশি হবে। তাইলে এরকম একটা প্রশ্ন আসতে পারে না, যদি বলে, এই প্রশ্নটা কি একটা ভেরিয়েশন যদি এরকম বলতো, ইলেকট্রোফাইল কোথায় যুক্ত হয়, ইলেকট্রোফাইল কোথায়
যুক্ত হবে। আমরা কি বলবো, এটার উত্তর আমাদের কি হতো? আমাদের হতো 3 নাম্বার কার্বনে অথবা 5 নাম্বার কার্বনে। কেন? কারণ কি এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি বা ধনাত্মক চার্জ নেই এই কারণে, তাই তো? আচ্ছা, নূরজাহান বলছে উত্তর হবে 3 নং, হ্যাঁ উত্তর হবে বি। ঠিক আছে, মারিয়া বলছে উত্তর বি, হ্যাঁ ঠিক আছে, 3 নং কার্বনে 3 নং এবং 5 নং দুইটাই হয়, এখন অপশনে যেটা থাকে। সেম একটা প্রশ্ন আসতে পারতো, যদি NO2 থাকে তাহলে ইলেকট্রোফাইল কোথায় যুক্ত হবে, তখনও আমরা সেম কথা বলতাম, আমরা বলতাম 3 নাম্বার কার্বনে বা 5 নাম্বার কার্বনে যুক্ত হবে। ঠিক আছে, ওকে ভাই, এই সিট একটু ছেড়ে দিন। আচ্ছা, আমরা এর পরেরটাতে চলে আসি, আসো। দেখো কি বলছে, সহজ জিনিস, সেম জিনিসই। বেনজিন বলয়ে মেটা নির্দেশক নিচের কোনটি? এই টাইপের প্রশ্ন কিন্তু অনেকবার আসে, যে মেটা নির্দেশক কোনটি, অর্থোপ্যারা নির্দেশক কোনটি। এর মধ্যে দেখো তো কোনটা হবে। এই দেখো, এটা বাদ যাবে, এটা হলো একটা অর্থোপ্যারা নির্দেশক, তাই না? এবং দেখো এটাও বাদ যাবে, এটাও একটা অর্থোপ্যারা নির্দেশক, এটাও বাদ যাবে। তাহলে উত্তর আমাদের কি হবে? উত্তর হবে আমাদের বি। মুখস্থ, হ্যাঁ নূরজাহান বলছো বি। তাহলে উত্তর বলো তো, এই মূলকটারই আরেকটা ভার্সন হতে পারে। এই মূলকটা না দিয়ে আরেকটা কি দেওয়া থাকতে পারতো? COOH দেওয়া থাকতে পারতো। দুইটাই কিন্তু সেম জিনিসই নির্দেশ করে, দুইটাই কার্বক্সিলিক অ্যাসিডের মূলক নির্দেশ করে, তাই না? কার্যকরী মূলক নির্দেশ করে। সো আমাদের উত্তর হবে কি বি, মেটা নির্দেশক হিসেবে কাজ করে। তাইলে একই রকম প্রশ্ন আসতে পারে, যে ও যদি মেটা নির্দেশক হিসেবে কাজ করে, তাই ইলেকট্রোফাইল কোথায় কোথায় যুক্ত হয়? 3 নাম্বার কার্বন এবং 5 নাম্বার কার্বনে যুক্ত হয়। চলো আসি, আমরা সামনে চলে আসি। দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা যত বেশি জৈব রাসায়নিক বিক্রিয়া সলভ করব তত এই প্রশ্নগুলো পারবো। দেখো বলছে যে অ্যালডিহাইড মূলক মিথিলিন মূলকে পরিণত হয় কোন বিক্রিয়ার মাধ্যমে? ফার্স্টে আসো, আমরা অ্যালডিহাইড মূলকটাকে একটু চিন্তা করি। অ্যালডিহাইড মূলক কি? CHO। এবং মিথিলিন মূলক কোনটা বলতো? মিথিলিন মূলক আমরা জানি সেটা হলো CH2। বলতো, এমন একটা বিক্রিয়া আমরা পড়ছিলাম, যে বিক্রিয়াতে সি ডাবল বন্ড ও, এটা কনভার্ট হয়ে যায়, এটা কনভার্ট হয়ে যায় CH2 তে। CH2 কোন বিক্রিয়াতে আমরা এটা পড়ছিলাম বলতো? কোন বিক্রিয়াতে আমরা এটা পড়ছিলাম, যে মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যায়? বলো, উত্তর করার চেষ্টা করো। তাইলে CO, এই যে মূলকটা, বা অ্যালডিহাইড মূলক বলতে পারো বা কার্বনিল মূলক আমরা বলতে পারি, এই কার্বনিল মূলকটা CH2 তে কনভার্ট হয়ে যায়। কোন বিক্রিয়াতে CH2 তে কনভার্ট হয়ে যায়? আমরা পড়ছিলাম যে ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া, তাই না? এটা কোন বিক্রিয়া হবে? এটা হবে ক্লিমেনসেন বিজারণ বিক্রিয়া। তোমাদের কি বিক্রিয়াটা মনে আছে? আমরা একটু বিক্রিয়াটা লিখে দেই। হ্যাঁ, নূরজাহান বলছে উত্তর হবে সি, ক্লিমেনসেন বিক্রিয়া, তাই না? তোমাদের কি মনে আছে ক্লিমেনসেন বিক্রিয়াটা কি ছিল? আচ্ছা, এই যে দেখো, ক্লিমেনসেন বিক্রিয়াটা ছিল CH3CHO। বলো, বলার চেষ্টা করো, বলো তো এখানে প্রভাবক হিসেবে কাকে আমরা ব্যবহার করছিলাম? জিঙ্ক অ্যামালগাম, তাই না? জিঙ্ক অ্যামালগাম। আরেকটা জিনিস আমরা ব্যবহার করছিলাম, সেটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি হয়েছিল এখানে? এখানে এই যে CH3, ডাবল বন্ড OH, এখানের এই যে CO, এটা কিসে কনভার্ট হয়ে গেছিল? এটা কনভার্ট হয়ে গেছিল CH2 তে। তাহলে দেখো, এখানে যদি CH2 আমরা বসাই আরেকটা H দিয়ে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে CH3। সো এখানে আমরা আমরা অ্যালডিহাইড থেকে কি তৈরি করতে পারি? অ্যালকেন তৈরি করতে পারি। এরকম একটা বিক্রিয়া আমরা শিখছিলাম না, যে অ্যালডিহাইড থেকে কিভাবে আমরা অ্যালকেন তৈরি করতে পারি? তাহলে বিক্রিয়াটার নাম কি হবে? ক্লিমেনসেন বিজারণ। বাকি বিক্রিয়াগুলো দেখো সবগুলোই আমাদের সাথে পরিচিত, বাট এগুলা কিন্তু মিথিলিন মূলকে রূপান্তর করে না। সো আমরা এই জিনিসটা পড়বো, বিক্রিয়াটা আমরা মনে রাখবো, এই বিক্রিয়াটাতে কি হয়। ঠিক আছে, তো তোমরা উত্তর বলছো সি, তাহলে উত্তর হবে সি। ঠিক আছে, ওকে আমরা সামনে চলে আসি। দেখো তো, আচ্ছা ইম্পর্টেন্ট আরেকটা বিক্রিয়া, দেখো দেখি বোঝা যাচ্ছে। দেখো ফার্স্টে আমাকে এটা বলার চেষ্টা করো যে এই বিক্রিয়াটা, এটা একটি কি বিক্রিয়া, দেখে দেখে আমাকে বলো, বিক্রিয়ার নামটা আগে বলার চেষ্টা করো। দেখো, আমরা শুষ্ক ইথার যখনই দেখি, তখন আমরা একটা বিক্রিয়ার কথাই মাথায় নেই, সেটা হলো উডস বিক্রিয়া। এখন আরেকটা জিনিস হতে পারতো, উডস ফিটিক বিক্রিয়াও হতে পারতো, কিন্তু আমরা জানি উডস ফিটিক বিক্রিয়া কিন্তু অ্যারাইলের জন্য হয়, তাই না? যেমন টলোইন মানে চক্রের জন্য উডস ফিটিক বিক্রিয়া। আর যদি চক্র ছাড়া যদি এলিফেটিক যৌগ হয়, বা যদি সরল শিকল হয়, তাহলে এই ক্ষেত্রে কোন বিক্রিয়া আমরা ধরে নেই? উডস বিক্রিয়া। বলতো উডস বিক্রিয়াতে আমরা জানি সোডিয়াম ব্যবহৃত হয়, এবং এই ক্ষেত্রে কি তৈরি হয় দেখো তো। আমরা জানি যে যতটা কার্বন থাকে তার দ্বিগুণ সংখ্যক কার্বন তৈরি হয়। তাহলে বলতো এই ক্ষেত্রে কি তৈরি হবে? CH3, CH2, CH2, এটা হলো যৌগটা CH3। এটাকে আমরা এবার ডাবল করে দিব। কত গুণ করে দিব আমরা? ডাবল করে দিব। ডাবল করে দেওয়া মানে কি? ধরো 3টা কার্বন ছিল, এখন আমরা আরো 3টা কার্বন দিব, CH2,
আমরা একটু সুন্দর করে লিখিয়ে জিনিসটা। তাহলে এম যৌগটা কি হবে? এম যৌগটা হবে CH3 CH2 CH3। এটা ছিল মেইন যৌগটা। আমরা মনে রাখবো উডস বিক্রিয়ায় সবসময় মেইন যে যৌগটা দেওয়া থাকে, যেই ব্রোমাইড দেওয়া আছে বা যে আয়োডাইড যেটাই দেওয়া থাকে, অ্যালকাইল যেটা দেওয়া আছে, তার ডাবল সংখ্যক কার্বন সংখ্যক তৈরি হবে। তাহলে দেখো তো ডাবল সংখ্যক বলতে এখানে কি বুঝাবে? তাহলে আমরা লিখবো তিনটা, যেহেতু আছে আরো তিনটা লিখতে হবে, CH2 CH2 CH3। এই যে এই যৌগটা তৈরি হবে, বলো তো এখানে মোট কয়টা কার্বন আছে? 6টা কার্বন। 6 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে তখন আমরা কি বলি? আমরা বলি হেক্সেন। সো উত্তর কি হবে? উত্তর হবে হেক্সেন, তাই না? তামান্না বলছো উত্তর হবে ডি, হেক্সেন। তাহলে নূরজাহানও বলছে হেক্সেন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এটার উত্তর কেন ডি হবে। সো একটা লাইনই মনে রাখবা, যে উডস বিক্রিয়ায় যেই অ্যালকাইল হ্যালাইডটা দেওয়া থাকবে, এটা তো একটা অ্যালকাইল হ্যালাইড, তাই না? এটার নাম কি? এটার নাম হলো প্রোপাইল ব্রোমাইড, না বা ব্রোমোপ্রোপাইল যেটাই আমরা বলি। যেই অ্যালকাইল হ্যালাইড দেওয়া থাকবে সেখানে যতটা কার্বন থাকবে, যৌগ যেটা তৈরি হবে সেখানে কার্বন সংখ্যা হয়ে যাবে ডাবল। তাহলে এখানে যদি 3টা কার্বন বিশিষ্ট যৌগ থাকে, যে যৌগটা তৈরি হবে সেটা কয়টা হবে? 6টা। আমরা যদি একটা উদাহরণ তোমাকে বলি, যেমন ধরো আমি যদি একটা যৌগ লিখি যে CH3 CH2Br, দেখো এটা যদি উডস বিক্রিয়া করে, উডস বিক্রিয়া যদি করে, তাহলে আমরা এখানে কি নিব? অনার্দ্র, বা আমরা বলতে পারি শুষ্ক ইথার, দুইটাই সেম কথা। আমরা মনে রাখবো যত সংখ্যক কার্বন দেওয়া আছে তার ডাবল হয়ে যাবে। তাহলে বলো তো, দুইটা যেহেতু আমরা দিছি তাহলে ডাবল হয়ে যাবে, CH3 CH2 CH2 CH3। সো উডস বিক্রিয়াটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, মেডিকেল সার্কুলার এখনো দেওয়া হয় নাই, ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই দিয়ে দিবে। তোমরা একটু, আমরা ইনশাল্লাহ তোমাদের সেমিনারের মধ্যে জানানোর চেষ্টা করব, একটু আমাদের সাথে থাকবা। আর ইনশাল্লাহ যখনই দিবে আমরা তো তখন গ্রুপে পোস্ট করবোই মেডিকেল সার্কুলার নিয়ে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আশা করি তোমরা উডস বিক্রিয়াটাও বুঝতে পারছো এবং এটার উত্তর হেক্সেন কেন এটাও তোমরা বুঝতে পারছো। চলে আসো, আমরা সামনে চলে আসি। আচ্ছা, এই বিক্রিয়াটা আমাকে বলার চেষ্টা করো তো, এই বিক্রিয়াটা কি হবে? ফার্স্টে আসো, উৎপাদ ভুলে যাও, উৎপাদ পরে। আগে আমরা বিক্রিয়াটার নাম বলার চেষ্টা করি। দেখো তো বিক্রিয়াতে কি দেওয়া আছে? একটা সোডিয়াম লবণ দেওয়া আছে, তাই না? এটা একটা লবণ। এই লবণটা কোথা থেকে আসছে? এই লবণটা আসছে একটা জৈব অ্যাসিড থেকে। জৈব অ্যাসিডটা কি? যেমন CH3CH2COOH, এই যে প্রোপানোয়িক অ্যাসিড, এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে যখনই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করানো হয়েছে, তখনই আমাদের এই যৌগটা তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ, ঠিক আছে? বলতো কোন বিক্রিয়াতে জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ ব্যবহার করা হয়? এই যে ধরে ফেলছো, সেটা হলো ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? তাহলে সেটাকে কি বলে? ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। তাইলে এই বিক্রিয়াটা আসলে ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, ঠিক আছে? বলতো ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রভাবক হিসাবে বা জৈব অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে কি ব্যবহার করা হয়? আমরা জানি সোডা লাইম ব্যবহার করা হয়। বলতো সোডা লাইম বলতে আসলে আমরা কি বুঝি? সোডা লাইম বলতে আমরা বুঝি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে আরেকটা জিনিস কি থাকে? ক্যালসিয়াম অক্সাইড, তাই না? সোডা লাইম, এই দুইটাকে একসাথে বলা হয়। আচ্ছা, আমরা পড়ছিলাম, বলতো যেই উৎপাদটা তৈরি হবে সেই উৎপাদে কার্বন সংখ্যা একটা কম হবে। তাহলে যেই লবণটা আমরা নিব, যেই উৎপাদ তৈরি হবে সেখানে কার্বন সংখ্যা একটা কম। তাহলে দেখো তো এই লবণে কয়টা কার্বন? আমরা বলতেছি 3টা, দেখি বোঝা যাচ্ছে 3টা। মনে রাখবা উৎপাদে একটা করে কার্বন কম। তাহলে বলো তো এখন উৎপাদ যেটা তৈরি হবে সেটাতে কয়টা কার্বন থাকবে? 2টা। বলো 2 কার্বন বিশিষ্ট উৎপাদ যেটা তৈরি হবে সেটা তো অ্যালকেন। আমরা বুঝতেছি উৎপাদ তৈরি হবে কি? উৎপাদ হবে অ্যালকেন। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে হলো 2 কার্বন বিশিষ্ট। এখন আসো, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি আমরা জানি? 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি আমরা জানি? আমরা সবাই জানি, সেটা হলো কি? ইথেন। সো উত্তর এটার কি হবে? উত্তর হবে এ, ইথেন, ঠিক আছে? নূরজাহান লিখছো এ, তামান্না লিখছো এ। আশা করি তোমরা ইথেন যে এটা হয়েছে এটা বুঝতে পারছো। এখন একটা যদি লবণ দেওয়া থাকতো, সেখানে যদি 5টা কার্বন থাকতো, তাহলে একটা কম লিখতাম, তাহলে 4টা, তাহলে যৌগটা যেটা তৈরি হতো সেটা কি হতো? বিউটেন, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। সো এটা হলো, এটার উত্তর কি হবে? এ বা ইথেন, ঠিক আছে? চলো আমরা সামনে চলে আসি। দেখো কোন পদ্ধতিতে কার্বন সিকল হ্রাস করা হয়। আমরা এতক্ষণ পর্যন্ত অ্যালকেনের 2টা বিক্রিয়ার এমসিকিউ পড়ছি। একটা দেখো, একটা হলো উডস বিক্রিয়া, আরেকটা আমরা পড়ছি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। দেখো উডস বিক্রিয়ায় আমরা ডাবল করে ফেলছি কার্বন সংখ্যাকে,
কিন্তু ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আমরা কি করছি, একটা করে কার্বন সংখ্যা কমাইছি। তাইলে এখানে দেখি বোঝা যাচ্ছে, তাইলে বলতো কার্বন শিকল হ্রাস করতে পারি, তাইলে কোন বিক্রিয়ার মাধ্যমে আমরা, এখানের মধ্যে কোন বিক্রিয়ার মাধ্যমে, উডস বিক্রিয়ার মাধ্যমে তো করা যাবে না। উডস ফিটিক মানেই হলো উডস বিক্রিয়া, তাহলে উডস ফিটিকে যদি কার্বন সংখ্যা বাড়ে, উডস ফিটিকেও কার্বন সংখ্যা বাড়বে। কার্বিল এমিন বিক্রিয়া তো এখানে আসবেই না। কার্বিল এমিন বিক্রিয়া কোনটা ছিল, সেটা ছিল ক্লোরোফর্ম আর 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া, কার্বাল এমিন বিক্রিয়া, এটা তো এখানে আসবেই না। তাহলে আছে কে, ডিকার্বক্সিলেশন। তাহলে এটার উত্তর কি হবে, জান্নাতুল বলছো বি, তাহলে এটার উত্তর হবে বি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে কি করা যাবে, এটা হ্রাস করা যাবে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো। বাকিগুলো বুঝাই যাচ্ছে যে এটাতে বলবা, এটাতে কি করা যাবে, এটাতে বৃদ্ধি করা যাবে, বৃদ্ধি করা হবে, এই বিক্রিয়ার মাধ্যমে কি করা হবে, বৃদ্ধি করা হবে, তাই না? আর এটা এই বিক্রিয়াটা তো আসলে এল অ্যামিন শনাক্তকরণ, 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া। আচ্ছা, এই যে দেখো, তার সাথে কোইন্সিডেন্স একটা প্রশ্ন চলে আসছে যে কার্বন সিকল বৃদ্ধি করা যায় কোন বিক্রিয়ার মাধ্যমে। এবার তো বলতে পারবা, একটু আগে আমরা পড়ছি, দেখো ক্লিমেনসন, এখানে কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি করা হয় না। যেমন আমরা যে এই যে ক্লিমেনসন বিক্রিয়া পড়ছি, দেখো ক্লিমেনসন, এখানে কয়টা কার্বন ছিল, দুইটা, এখানেও কয়টা কার্বন তৈরি হয়েছে, দুইটা। তাহলে এখানে কি কার্বন সংখ্যা হ্রাস বা বৃদ্ধি কিছু হয়েছে, হয় নাই। তাহলে ক্লিমেনসনে কিন্তু হ্রাস বৃদ্ধি কিছু হয় না। সো আমরা লিখতে পারি ক্লিমেনসনে কার্বন সংখ্যা কি থাকে, সমান থাকে। ঠিক আছে, ক্লিমেনসনে কার্বন সংখ্যা কি থাকে, সমান থাকে। ডিকার্বক্সিলেশন তো হবে না, এটাতে কি হয়, আমরা একটু আগে পড়ছি, এটাতে হ্রাস হয়। আর রোজেন-মুন বিক্রিয়া, এটা রোজেন-মুন বিক্রিয়াতেও হয় না। রোজেন-মুন বিক্রিয়াটা আসলে এটা ইয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যালকাইল হ্যালাইড ওই ক্ষেত্রে ব্যবহার করা হয়, এটা আমরা এখন আর প্রসঙ্গ টানবো না। তাহলে এখানে দেখা যায় যে উডস বিক্রিয়া। ঠিক আছে, এটার উত্তর কি হবে, এ হবে, তামান্না বলছো এ। তাহলে এটার উত্তর কি হবে, উডস বিক্রিয়া। তাহলে উডস বিক্রিয়ার মাধ্যমে কি করা যায়, উডস বিক্রিয়ার মাধ্যমে আমরা কার্বন সিকল কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরটাতে চলে আসো, দেখো তো কি লিখছে, ক্লিমেনসন বিজারণে কোন পরিবর্তন ঘটে, এবার তোমরা আমাকে বলতে পারবা। ফার্স্টে আসো, ক্লিমেনসন কি আমাদের এই যে এটার ক্ষেত্রে ঘটবে ক্লিমেনসন, এটা তো হলো অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডে কি ক্লিমেনসন বিক্রিয়া ঘটে না, শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনে ঘটে, মানে সিও যেখানে পাওয়া যায়। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে এটাও হবে না, কারণ কি এখানে দেওয়া আছে যে সিও, এটা থেকে তো আর CH2 তে কনভার্ট হলো না, তাহলে এই এই বিক্রিয়াটাও হবে না। তাহলে আমাদের হাতে এই উপরে দুইটা বিক্রিয়া আছে, দেখো তো, এটা এটা কি হবে আমাদের, না এটাও হবে না, তাহলে এটা হবে না, যে আর সি ডাবল বন্ড ও এইচ, এই যৌগটা, এটার সাথে ক্লিমেনসন বিক্রিয়া যদি আমরা করি, জিঙ্ক এবং পারদ এবং HCl, তাহলে এখানে আর থাকবে, আর এর জায়গায় আর থাকবে, এবং CH3 তৈরি হবে, তাই না? তাহলে এটার উত্তর কি হবে, উত্তর হবে বি। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এটার উত্তর হবে বি। ঠিক আছে, মাহমুদা বলছো বি, অহনা বলছো বি, হ্যাঁ এটার উত্তর কি হবে, বি। আশা করি বুঝতে পারছো কেন বি হয়েছে, ওই যে সিও কার্বনিল মূলকটা কিসে কনভার্ট হয়ে গেছে, CH2 বা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এই যে দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এগুলা কি এগুলাই মেডিকেলে আসবে। দেখো, এই যে একটু আগে আমরা ক্লিমেনসন বিজারণ পড়ছি, এই ক্লিমেনসন বিজারণের ক্ষেত্রে বিজারক হিসাবে কে কাজ করে, বিজারক হিসাবে এখানে কে কাজ করে, বিজারক বলতে এখানে আসলে বোঝাচ্ছে যে প্রভাবকটা নিচের কোনটি। দেখো তো, এখানের মধ্যে কোনটা হবে, এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাইলে কোনটা হবে আমাদের, এই যে জিঙ্ক অ্যামালগাম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাই না, ডি, এটার উত্তর কি হবে, ডি। ঠিক আছে, জহুরা বলছো ডি, হ্যাঁ ঠিক আছে, তামান্না বলছো ডি। আশা করি এই টাইপের প্রশ্নই আসবে। সো একটা বিক্রিয়া যদি সম্পূর্ণ তুমি পড়ে ফেলো, একটা বিক্রিয়া থেকে দেখো কত ধরনের প্রশ্ন আসতে পারে, উৎপাদ দিয়ে প্রশ্ন আসতে পারে, প্রভাবক দিয়ে প্রশ্ন আসতে পারে, এমনকি বিক্রিয়ক দিয়ে প্রশ্ন আসতে পারে, এমনকি বিক্রিয়াটার নাম দিয়েও প্রশ্ন আসতে পারে। একটা বিক্রিয়া দিয়ে দিল, বললো এই বিক্রিয়াটা নিচের কোনটি, কোনটি নির্দেশ করে, তাহলে ক্লিমেনসন বিক্রিয়া, এরকম করে আমাদের বলতে হবে। তাহলে এটার উত্তর কি হবে, উত্তর হবে ডি। আচ্ছা, এই যে সেম, এটা সলভ করে ফেলো তো, এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো তো, এই যে জিঙ্ক অ্যামালগাম দেওয়া আছে, তাহলে এটা কোন বিক্রিয়া হবে। প্রশ্নটা যৌগটি কি না দিয়েও বলতে পারতো যে নিচেরটি কোন বিক্রিয়া, তাহলে আমরা কি বলবো, এটা কোন বিক্রিয়া, এটা হলো ক্লিমেনসেন বিক্রিয়া। তাহলে এরকম প্রশ্ন কিন্তু অনুশীলনীতে অনেকগুলা ক্লিমেনসেন নিয়ে অনেকগুলা বিক্রিয়া আছে। তাহলে ক্লিমেনসেন নিয়ে আমরা ক্লিমেনসেন বিজারণ যেটা বা ক্লিমেনসেন বিক্রিয়া, এটা আমরা পড়বো। এই ক্ষেত্রে বলো তো জেড কি হবে, বলার চেষ্টা করো। সুরাই বলছো ডি, প্রোপিন, এটার উত্তর কি ডি হবে, না এটার উত্তর দেখো তো, এটার উত্তর কি হবে একটু জানাও তো।
এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বি, তাই না? দেখে বোঝা যাচ্ছে কি এটার উত্তর বি হবে। আচ্ছা আমরা একটু দেখাই, ঠিক আছে, দেখো আমরা কি লিখতে পারি, আমরা লিখবো CH3। প্রথম CH3 কি কোনো পরিবর্তন হবে? হবে না কিন্তু। এরপরের CH2 এর কি কোনো পরিবর্তন হবে? আমরা বলবো না, CH2 এর কোনো পরিবর্তন হবে না। এবার আসো CHO, এখানের মধ্যে সিওটা কি দ্বারা পরিবর্তন হবে? CH2 দ্বারা পরিবর্তন হবে এবং একটা এইচ, তাইলে হয়ে যাবে CH3। তাইলে যৌগটা হলো 3 কার্বন বিশিষ্ট। তাইলে সুরাইয়া যে বলছো বি, না বি হবে না, এটার উত্তর হবে এ, প্রোপেন, তাই না? তাহলে হ্যাঁ, মাহমুদা বলছো প্রোপেন, এ উত্তর হবে, ঠিক আছে। তো এটা কিভাবে হয়েছে আশা করি বুঝতে পারছো, সেম জিনিস ক্লিমেনসন বিক্রিয়ায়, জাস্ট আমরা এখানে যে সিও এটাকে কনভার্ট করছি মিথিলিন মূলক দ্বারা, CH2 দ্বারা, যার ফলে 3টা কার্বন, এখানে কি কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না কিন্তু, 3টা কার্বন আছে, 3টা কার্বনই থাকবে, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো, দেখো একটা একটা বিক্রিয়ার কত ধরনের প্রশ্ন আসতে পারে দেখো। আমরা তো এই বিক্রিয়াটা দেখো, এই বিক্রিয়াটা এটার নাম কি? এটার নাম কিন্তু প্রোপানেল, তাই না? এটার নাম কি? এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম কিন্তু প্রোপানেল, প্রোপানেল। এই প্রোপানেলের, প্রোপানেলকে যখন আমরা ক্লিমেনসেন বিক্রিয়া করাইছি কি তৈরি হয়েছে? প্রোপেন। এখন এরকম বিক্রিয়া না দিয়ে এরকম লাইন লিখে দিতে পারে, দেখো এখানে কিন্তু সরাসরি লাইন লিখে দিছে যে প্রোপানেলকে যদি আমরা জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা বিজারিত করি, এই শব্দটা মনে রাখবা, যে বিজারিত করা হয় মানে কি, এই যে প্রোপানেল বা অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডকে আমরা কি করি এখানে? বিজারিত করি। কার উপস্থিতিতে বিজারিত করি? এই যে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিজারিত করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়, মানে আগের যেটা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে জেড কি হবে, এই ক্ষেত্রে জাস্ট একটা লাইন লিখে দিছে যে এই ক্ষেত্রে কি যৌগ তৈরি হবে। সো দেখো একই প্রশ্ন, বাট ধরন কিন্তু ভিন্ন, এবং দুইটা কিন্তু দেখা যাবে যে কিছু কিছু ছেলে মেয়ে এটা অনেক ভালো পারবে, কারণ কি বিক্রিয়া যেহেতু দেওয়া আছে বোঝা যাচ্ছে, কিন্তু এরকম একটা লাইন থাকলে কিন্তু তারা আবার কনফিউজড হয়ে যাবে, কারণ কি লাইনকে বিক্রিয়ায় কনভার্ট করা কিন্তু একটু কঠিন। এই লাইনটাকে তুমি যদি বিক্রিয়া কনভার্ট করতে যাও, দেখো তো প্রোপানেল বলছে, তাহলে আমরা ফার্স্টে প্রোপানেলকে লিখে নিব যে CHO, প্রোপানেলকে লিখে এবার আমরা ওই যে ওই দুইটা জিনিস লিখে নিব যে জিঙ্ক অ্যামালগাম, এবং আমরা লিখে নিব হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার দেখো আগের বিক্রিয়া হয়ে গেল কিন্তু, তাহলে এখানে ওই সময় জেড দেওয়া ছিল, এখন আমাদের যৌগটা কি তৈরি হবে? CH3, CH2, CH3, মানে আগের যৌগটাই তৈরি হবে। তো এখানে উত্তর কি হবে? উত্তর হবে সি, প্রোপেন। তাইলে এই দুইটা প্রশ্ন আসলে পাশাপাশি কেন রাখা হলো? এই দুইটা প্রশ্ন রাখা হলো যেন তোমরা প্রশ্নের ধরনগুলো বুঝতে পারো। দেখো তোমরা তো বেশিরভাগ জিনিসই পারবা, কোনো সমস্যা নাই, বাট প্রশ্নের ধরনটা যদি বুঝতে পারো তাইলে এই জিনিসগুলো পারা আমাদের জন্য সহজ। সো এই যে দুই ধরনের প্রশ্ন আসতে পারে, যে ক্লিমেনসনের এরকম একটা বিক্রিয়া দিয়ে দিতে পারে, অথবা এরকম একটা লাইন লিখে দিতে পারে। সো আমরা দুইটার জন্যই প্রস্তুত থাকবো, যে একটা বিক্রিয়াকে বাংলায় যদি লিখে দেয় আমরা যেন পারি, ঠিক আছে, ওকে। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ সবাই উত্তর দিছো সি। আচ্ছা এটার উত্তর সি হবে, তাই না? ওকে। আচ্ছা এবার আসো, ওকে, এই যে দেখো অ্যালকেনে যেহেতু আমরা আছি, অ্যালকেনে আসলে এই 3টা বিক্রিয়াই বেশি আসে, যে ক্লিমেনসন বিক্রিয়া, উডস বিক্রিয়া, এরপরে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এগুলাই ঘুরে ফিরে থাকে। এই প্রশ্নটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন, দেখো বলছে যে উডস বিক্রিয়ায়, তাহলে উডস বিক্রিয়া নিয়ে আমাদের কথা বলা লাগবে। বিক্রিয়ক হিসাবে কে কাজ করে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উডস বিক্রিয়া যদি কেউ পুরাটা না পারে, সে কিন্তু এই বিক্রিয়ক বের করতে পারবে না। তাইলে বিক্রিয়ক বোঝার জন্য আমাদের উডস বিক্রিয়া পুরাটা আগে লেখা লাগবে। বলতো উডস বিক্রিয়া আমরা কিভাবে লিখি? আমরা লিখি যে যে কোনো R এটার সাথে সোডিয়ামের বিক্রিয়ায়, ঠিক তাই না? সোডিয়ামের বিক্রিয়ায় কি হয়? এখানে আমরা কি নেই? আমরা এখানে নেই শুষ্ক ইথার। কনফিউজড হওয়া যাবে না, যদি অনার্দ্র লেখা থাকে এবং শুষ্ক লেখা থাকে দুইটাই কিন্তু সেম কথা, ঠিক আছে? শুষ্ক ইথার বলুক বা অনার্দ্র ইথার বলুক দুইটাই সেম। তাহলে শুষ্ক ইথার যদি দেওয়া থাকে কি তৈরি হবে? আর আর তৈরি হবে, তাই না? প্লাস কি তৈরি হবে? NX, প্লাস তৈরি হবে কি? NX, NaX, সোডিয়াম হ্যালাইড। আচ্ছা আর আর তৈরি হবে, এটা তো বোঝা যাচ্ছে, আমরা বলছিলাম ডাবল হয়ে যায়। আচ্ছা তাইলে এখানে RX বিক্রিয়ক হিসেবে ব্যবহৃত। RX বলতে আমরা সবাই জানি, RX বলতে অ্যালকাইল হ্যালাইডকে বোঝানো হয়। দেখো RX বলতে অ্যালকাইল হ্যালাইডকে বোঝানো হয়। সো এটার উত্তর, অহনা বলছো সি হবে, হ্যাঁ উত্তর হবে এটার কি? সি। তাহলে অ্যালকাইল হ্যালাইড এখানে কি হিসাবে ব্যবহৃত হয়? বিক্রিয়ক হিসাবে। এমনও একটা প্রশ্ন আসতে পারে, বলবে উডস বিক্রিয়ায়
কোন ধাতু ব্যবহৃত হয়, তখন আমরা কি বলবো, আমরা বলবো সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়। এমনও একটা প্রশ্ন আসতে পারে যে উডস বিক্রিয়ায় প্রভাবক রূপে কি ব্যবহৃত হয়, আমরা কি বলবো অনাদ্র ইথার বা শুষ্ক ইথার ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে, আমরা আশা করি বুঝতে পারছো, এটার উত্তর সি হবে। আমরা সামনে চলে আসি, দেখো যে সেম দেখো বলছে যে কোন বিক্রিয়ার সাহায্যে উচ্চতর অ্যালকেন প্রস্তুত করা যায়। খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যে আমরা যদি খুব কম সময়ে উচ্চতর অ্যালকেন তৈরি করতে চাই, মানে ধরো 10টা 20টা কার্বন থাকবে যার মধ্যে, আমরা কোন বিক্রিয়ার মাধ্যমে করতে পারি। দেখো হফম্যান বিক্রিয়াটা এখানে আসার তো কোনো কথাই নাই, কারণ কি হফম্যান বিক্রিয়া কোথায় ছিল, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া ছিল অ্যামিন উৎপাদনের ক্ষেত্রে, এটা এখানে বাদ যাবে। লিবারম্যান বিক্রিয়াও বাদ যাবে, ক্লিমেনসেন বিক্রিয়াও বাদ যাবে। কেন বাদ যাবে, ক্লিমেনসেন বিক্রিয়ায় তো আমরা সমান পাই, তাহলে সমান দিয়ে কি আমরা উচ্চতর অ্যালকেনে পৌঁছাইতে পারবো, ছোট কোনো অ্যালকেন থেকে পারবো না। তাহলে আমরা কিসের মাধ্যমে পারবো, উডস বিক্রিয়ার মাধ্যমে পারবো। সো এটার উত্তর কি হবে, উডস বিক্রিয়া, কারণ কি প্রতিবার ডাবল হয়ে যাবে। আমরা যদি 6টা কার্বন বিশিষ্ট কোনো অ্যালকেন নেই, সেটা 12টা কার্বন হয়ে যাবে, তাহলে উচ্চতর অ্যালকেনে আমরা প্রবেশ করতে পারবো। ঠিক আছে, ওকে, আশা করি তোমরা এই প্রশ্নগুলা দেখবা, বইতে ঘুরে ফিরে এই প্রশ্নগুলাই দেওয়া আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসবে। তাইলে আমরা এই প্রশ্নগুলাই ঘুরে ফিরে দেখার চেষ্টা করব, এবং বিক্রিয়াগুলো আমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব। দেখছো যে সবগুলা প্রশ্নই মোটামুটি প্রস্তুতি থেকে আসা, সো এইগুলাই আমরা ঘুরে ফিরে একটু করব। ঠিক আছে, আচ্ছা চলে আসে অ্যালকিন, খুব ইম্পর্টেন্ট অ্যালকিন। অ্যালকিনের প্রথম প্রশ্নটাই খুব ইম্পর্টেন্ট, এই এই প্রশ্নটাই ঘুরে ফিরে আসে। দেখো তো বলছে অ্যালকিন নিশ্চিতকরণ বা শনাক্তকরণ বিক্রিয়া নিচের কোনটি। আমরা কি টলেন বিকারক দিয়ে অ্যালকিন শনাক্ত করতে পারি, আমরা একটু পাশাপাশি লিখে ফেলি, হ্যাঁ, যে এই বিকারক গুলা দিয়ে আমরা কি শনাক্ত করতে পারি। দেখো তো বলো তো, টলেন বিকারক দিয়ে আমরা কি শনাক্ত করি, আমরা অ্যালডিহাইড, একদম মুখস্থ থাকতে হবে যে অ্যালডিহাইড শনাক্তকরণ করা হয় টলেন বিকারক দিয়ে। বলতো PCl5 দিয়ে আমরা কি শনাক্ত করি, খুব ইম্পর্টেন্ট, আমরা অ্যালকোহল শনাক্ত করি। আমরা এর আগে ক্লাসে পড়ছিলাম না, যে অ্যালকোহল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। নেসলার দ্রবণ, নেসলার দ্রবণ তো হলো সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ। নেসলার দ্রবণ দিয়ে আমরা কি করি, নেসলার দ্রবণ দিয়ে হলো অ্যামোনিয়া আয়ন শনাক্ত করা হয়। ঠিক আছে, তাহলে নেসলার দ্রবণ দিয়ে আমরা কি আয়ন শনাক্ত করি, NH4+ আয়ন। এটা তোমরা অন্য অধ্যায়ে পড়বা, শনাক্তকরণ। আচ্ছা, আমরা নেসলা দ্রবণের দিকে যাব না, তাহলে বাকি আছে কে, দেখো তো ব্রোমিন দ্রবণ। তাহলে এটার উত্তর কি হবে, জান্নাতুল বলছো এ, তাহলে এটার উত্তর হবে এ, ব্রোমিন দ্রবণ। শুধু কি ব্রোমিন দ্রবণই হবে, আরেকটা বলে ফেলো, যে অ্যালকিনের নিশ্চিতকরণ পরীক্ষা আরেকটা আমরা জানি, সেটা কোন পরীক্ষা, সেটা হলো বেয়ার দ্রবণ পরীক্ষা। বেয়ার দ্রবণ পরীক্ষা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অ্যালকিন আমরা কিভাবে শনাক্ত করতে পারি। আমরা বিক্রিয়াগুলো পড়বো, ঠিক আছে, যে ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি হয়, ব্রোমিনের যে লালচে রংটা থাকে সেটা বর্ণহীন হয়ে যায়, আর বেয়ার দ্রবণ পরীক্ষায় কি হয়, গোলাপি বর্ণটা বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমরা পড়বো, এগুলো ঘুরে ফিরে আসবে। আচ্ছা, এরপরের যৌগটা দেখো, একটা অ্যালকিন দেওয়া আছে, অ্যালকিনের সাথে হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া আছে, বলছে যে এই যৌগটা কি হবে। ফার্স্টে আসো, আমরা জানি যদি অ্যালকিন দেওয়া থাকে, যে যদি কোনো অ্যালকিন দেওয়া থাকে এবং এই অ্যালকিনের সাথে যদি একটা অপ্রতিসাম্য যৌগ বা হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া থাকে, এই যৌগটা হাইড্রোজেন ব্রোমাইড যদি দেওয়া থাকে, হ্যাঁ জান্নাতুল বলছো বেয়ার দ্রবণ পরীক্ষা, ঠিক আছে, আগেরটা বেয়ার দ্রবণ পরীক্ষা ছিল। আচ্ছা, এটাতে কনসেন্ট্রেট করো, দেখো এটা বলো, বলা হয় কি যদি অ্যালকিন থাকে এবং অ্যালকিনের সাথে যদি অপ্রতিসাম্য কোনো যৌগ, তোমাদের কি মনে আছে অপ্রতিসাম্য যৌগ আমরা বলছিলাম, যেমন আমরা বলছিলাম H2, এটা একটা প্রতিসাম্য যৌগ, Cl2 এটা হলো একটা প্রতিসাম্য যৌগ, কিন্তু আমরা যদি HBr চিন্তা করি, এটা হলো একটা অপ্রতিসাম্য, দুই পাশে ভিন্ন। আমরা যদি H2O চিন্তা করি, এটাও কিন্তু একটা অপ্রতিসাম্য যৌগ, কারণ কি H2O কে আমরা কিভাবে লিখতে পারি, H2O কে আমরা লিখতে পারি হলো এই যে HOH লিখতে পারি, তাই না। এরপরে যেমন H2SO4, এটাও কিন্তু একটা অপ্রতিসাম্য যৌগ, কেন, এটাকে আমরা HHSO4 লিখতে পারি। সো অপ্রতিসাম্য যৌগ হলো দুই পাশে যাদের ভিন্ন ভিন্ন। তাইলে অ্যালকিন তার সাথে যদি অপ্রতিসাম্য কোনো যৌগ থাকে, যে বিক্রিয়াটা হয় তাকে বলা হয় মার্কভ নিকোভ নীতির বিক্রিয়া, তাই না। তাইলে এই যে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া হবে, ফার্স্টে বলো, এই বিক্রিয়াটা হবে মার্কভ নিকোভ বিক্রিয়া। ঠিক আছে, মার্কভ নিকোভ বিক্রিয়া। এখন আমাদের একটা প্রশ্ন আসে,
যে মার্কোভনিকভ বিক্রিয়ায় যেই অ্যালকিন ব্যবহৃত হয় সেই অ্যালকিনে সর্বনিম্ন কতটুকু কার্বন থাকতে হবে, বা সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকিন এই বিক্রিয়া দিতে পারে। তুমি মনে রাখবা যে অ্যালকিন যদি দুই কার্বন বিশিষ্ট হয় তাহলে কিন্তু মার্কোভনিকভ নীতি অ্যাপ্লাই করা যাবে না। তাহলে সর্বনিম্ন কত কার্বন থাকতে হবে? 3 কার্বন। তাহলে আমরা অ্যালকিনের পাশে এটা একটু আমরা লিখে রাখবো যে সর্বনিম্ন কত কার্বন লাগে। অ্যালকিন সর্বনিম্ন 3 কার্বন লাগবে। ঠিক আছে, যে মার্কোভনিকভ নীতি ফলো করার জন্য বা হওয়ার জন্য সর্বনিম্ন 3 কার্বন লাগবে। আচ্ছা, এবার আসো মার্কোভনিকভ নীতিটা কি ছিল বলো তো। মার্কোভনিকভ নীতি ছিল যে তেলা মাথায় তেল দেওয়া। আমরা বলছিলাম না যে এখানে একটা দ্বিবন্ধন ভেঙে যাবে, দ্বিবন্ধন ভেঙে এখানে দুইটা হাত তৈরি হবে, তাই তো? দুইটা হাতের মধ্যে হাইড্রোজেন প্রবেশ করবে যেখানে হাইড্রোজেন বেশি, আর ব্রোমিন প্রবেশ করবে যেখানে ব্রোমিন, যেখানে হাইড্রোজেন কম। তাইলে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যৌগটার নাম কি? দ্বিবন্ধনটা কিন্তু আর থাকবে না, ঠিক আছে, দ্বিবন্ধনটা আর থাকবে না। সো এখানে যৌগটার নাম কি? দেখো, আমরা যদি নাম্বারিং করি দ্বিবন্ধনটা থাকবে না, তাহলে আমরা এখান থেকে নাম্বারিং করতে পারি 1 2 3। তাহলে এই যৌগটার নাম কি? 2 ব্রোমো প্রোপেন। হ্যাঁ, জান্নাতুল বলছো উত্তর হলো সি। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে সি। আমাকে বলো যে কখন এটার উত্তর 1 ব্রোমো প্রোপেন হবে। কখন এটার উত্তর 1 ব্রোমো প্রোপেন হবে? যখন বিপরীত মার্কোভনিকভ নীতি করব, তাই না? যখন একটা প্রভাবক এখানে ব্যবহার করা হতো তখন এটা এরকম হতো। তাইলে যখন আর ব্যবহৃত হলে, ব্যবহৃত হলে বা আমরা এটাকে কি হিসাবে জানি? আমরা এটাকে জৈব পারক্সাইড হিসাবে জানি, তাই না? তাহলে আর যদি ব্যবহৃত হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? আচ্ছা, মাহমুদা বলছো উত্তর সি। হ্যাঁ, ঠিক আছে। আর এক কত এক 1 ব্রোমো প্রোপেন কখন হতো? যখন আমরা যদি বিপরীত মার্কোভনিকভ নীতির বিক্রিয়াটা যদি হতো এবং আর যদি এখানে ব্যবহার করা হতো তাইলে এটা কি হয়ে যেত? 1 ব্রোমো প্রোপেন হতো। ঠিক আছে, আশা করি মার্কোভনিকভ নীতি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরেরটা আসো দেখো। যৌগটির নাম কি এটা বলার আগে আমাকে কমেন্টে জানাও যে যৌগ, এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম এটা আসলে কোন বিক্রিয়া। জাস্ট আমাকে বলো যে এটা কোন বিক্রিয়া। দেখি বোঝা যাচ্ছে, দেখো তো এটা কোন বিক্রিয়া। একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ দেওয়া আছে। বলো তো এটা কোন বিক্রিয়া? অ্যালকোহলীয় দ্রবণ দেওয়া থাকলে এটা কোন বিক্রিয়া আমরা জানি? এটা হলো ই বিক্রিয়া। এটা হলো কোন বিক্রিয়া? এটা হলো ই বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, হ্যাঁ ঠিক আছে, তামান্না বলছো অপসারণ বিক্রিয়া বা ই বিক্রিয়া, এলিমিনেশন বিক্রিয়া। আচ্ছা, অ্যালকাইল হ্যালাইডের এলিমিনেশন বিক্রিয়া। আচ্ছা, আমাকে এবার বলার চেষ্টা করো তো এই যে অ্যালকাইল হ্যালাইডটা দেখতেছো এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা আমাকে বলো। যে এই যে অ্যালকাইল হ্যালাইডটা দেখা যাচ্ছে এটা কিন্তু 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? এখন বলো তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোন বিক্রিয়া দেখায়? ই 1 না ই 2 বিক্রিয়া দেখায়? আমরা জানি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ই 2 বিক্রিয়া দেখায়। তাইলে এই যে বিক্রিয়াটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু ই 2 বিক্রিয়া। তাহলে ই বিক্রিয়ার মধ্যে আবার ক্লাসিফিকেশন যদি আমরা করি, সে কোন বিক্রিয়া? সে হলো ই 2 বিক্রিয়া। সো আমরা এখানের ই বিক্রিয়াটা মুছে দেই। তাহলে এই বিক্রিয়াটা হলো একটা কি বিক্রিয়া? ই 2 বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা ই 2, হ্যাঁ তামান্না বলছে ই 2 বিক্রিয়া, জান্নাতুল বলছে ই 2। আচ্ছা, এবার আমাকে বলো যৌগটা কি তৈরি হবে। খুবই সহজ না? আমরা জাস্ট কি করব, আমরা এই যে এখানে একটা কার্বন থেকে কি করব, একটা হাইড্রোজেন সরাই দিব। একটা কার্বন থেকে যদি একটা হাইড্রোজেন সরাই দেই তাহলে আমাদের কি হবে? একটা দ্বিবন্ধন তৈরি হবে। সহজ কথা, এখানে বি যৌগটা একটা অ্যালকিন তৈরি হবে। অ্যালকিন, অপশনের মধ্যে অ্যালকিন দেওয়া আছে, দেখো তো কোথায় অ্যালকিন দেওয়া আছে? এই যে ডি নাম্বারে অ্যালকিন দেওয়া আছে, তাহলে প্রোপিন। এটার উত্তর তাহলে কি হবে? প্রোপিন হবে। এখন এটা কিভাবে আমরা বুঝতে পারছি? কারণ কি আমরা জানি ই 2 বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হয়, তাহলে বি যৌগটা হলো কি একটা অ্যালকিন। এখানে অপশনের মধ্যেই দেখা যাচ্ছে প্রোপিন, তাই তো? আচ্ছা, এটার উত্তর হবে তাহলে কি? ডি, প্রোপিন। হ্যাঁ ঠিক আছে, সবাই ঠিক উত্তর দিছো, মাহমুদা বলছো, জান্নাতুল বলছো ডি। ঠিক আছে, আচ্ছা আমরা সামনে চলে আসি, দেখো তো। আচ্ছা, এই যৌগটা একটু চিন্তা করো। দেখো, বলছে যে এই যে একটা যৌগ দেওয়া আছে, এই যৌগটাতে একটা দ্বিবন্ধনও আছে, আবার দেখো একটা অ্যালকাইল হ্যালাইড মানে সে একটা হ্যালোজেনও আছে। এবার হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া আছে, বলছে এই যৌগটা কি তৈরি হবে। এটার উত্তর কি হবে একটু বলো তো। এটা কি আমরা মার্কোভনিকভ নীতি দিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো এই যৌগটার ক্ষেত্রে? একটু দেখো যে মার্কোভনিকভ নীতি যদি আমরা অ্যাপ্লাই করি এই যৌগটা কি হবে। দেখো এখানে
এই যে দ্বিবন্ধন আছে, আমরা যদি মার্কভ নিকোভ নীতি অ্যাপ্লাই করি তাহলে কি হবে বলতো? দ্বিবন্ধনটা ভেঙে যাবে না? দ্বিবন্ধনটা ভেঙে কি হবে? এখানে দুইটা হাত তৈরি হবে, তাহলে এই কার্বনের দুইটা হাত, এই যে দুইটা হাত। এবার হাত তৈরি হওয়ার পর আমরা দেখব যে হাইড্রোজেন সংখ্যা কি দুই পাশে সমান আছে কি নাই। আমরা দেখতেছি যে হাইড্রোজেন সংখ্যা দুই পাশে সমান না, তাহলে এখানে মার্কভ নিকোভ নীতি অ্যাপ্লাই করা যাবে। হাইড্রোজেন সংখ্যা যদি দুই পাশে সমান না থাকে, তাইলে যেই পাশে বেশি সেই পাশে একটা হাইড্রোজেন যোগ করবা, আর যেই পাশে কম সেই পাশে হলো অপোজিট যৌগটা যোগ করবা। তাইলে ব্রোমিন যুক্ত হবে, এই যে HR এ CH Br এর সাথে একটা ব্রোমিন যুক্ত হবে, আর CH2 এর সাথে একটা ব্রোমিন যুক্ত হবে। তাহলে আলটিমেটলি যৌগটা কোনটা হবে দেখো তো? এই যে যৌগটা হবে উত্তর এ। তাহলে এটা হবে উত্তর। কেন উত্তর হলো? এখানেও আমরা কোনটা অ্যাপ্লাই করছি? এখানেও আমরা মার্কভ নিকোভ নীতি অ্যাপ্লাই করছি, ঠিক আছে? মার্কভ নিকোভ নীতি আমরা অ্যাপ্লাই করছি। আচ্ছা, আমরা এই যে একটু আগে একটা কথা বলছিলাম না, যে সর্বনিম্ন তিনটা কার্বন হওয়া লাগে অ্যালকিনের জন্য, কিন্তু এই ক্ষেত্রে তো দুইটা কার্বনই আছে, তাও তো আমরা মার্কভ নিকোভ নীতি করতে পারতেছি। এটার আসলে কারণ কি? এই যে দেখো, যদি দুইটা কার্বন হতো, যেমন ধরো ইথিন, এই ক্ষেত্রে কিন্তু আমরা মার্কভ নিকোভ নীতি করতে পারতাম না। কেন করতে পারতাম না? কারণ কি দুই পাশে তো আসলে হাইড্রোজেন সংখ্যা সমান, তুমি যেখানেই হাইড্রোজেন যোগ করো, যেখানেই ব্রোমিন যোগ করো, সেম আসবে। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু মার্কভ নিকোভ নীতি করা যাবে না। বাট আমাদের যে যৌগটা দেওয়া ছিল, আমাদের যে যৌগটা দেওয়া আছে সেটা হলো এরকম, যে CH2 ডাবল বন্ড CH Br। তো এই যৌগটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন সংখ্যা কিন্তু দুই পাশে ভিন্ন। হাইড্রোজেন সংখ্যা দুই পাশে ভিন্ন হওয়ার কারণে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবো, কারণ কি হাইড্রোজেন যেখানে দিব যৌগটা কিন্তু উল্টা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এই যৌগটা কি হবে? ওকে, চলে আসো তো। এরপরে আমরা কি করব? এরপরেরটা দেখি আমরা। এটা দেখো, এটা কি হবে? এটা বলার চেষ্টা করো, দেখো তো। লেখা আছে যে এটা ওজোনাইট, মানে ওজনীকরণ বিক্রিয়া। ওজনীকরণ বিক্রিয়া দেওয়া আছে, বলছে এই যৌগটা কি হবে। খুব ইম্পর্টেন্ট। আমরা ওজনীকরণ বিক্রিয়া কি করছিলাম বলতো? আমরা অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন এদের ওজনীকরণ পড়ছিলাম না? আজকে আমরা একটু ডিফারেন্ট টাইপের ওজনীকরণ শিখবো। দেখো, যে আমরা এর আগের ক্লাসে কি পড়ছিলাম, যে একটা যৌগ দেওয়া আছে, তার ওজনীকরণের ফলে কি তৈরি হয় বের করো, মানে বিক্রিয়ক দেওয়া আছে, উৎপাদ বের করো। এক্ষেত্রে দেখো উৎপাদ দেওয়া আছে, বলছে যে জান্নাতুল প্রশ্ন করছে সর্বনিম্ন তিনটি কার্বন লাগবে না। আচ্ছা, সর্বনিম্ন তিনটা কার্বন আসলে কখন অ্যাপ্লাই করবা? সর্বনিম্ন তিনটা কার্বন অ্যাপ্লাই করবা যখন শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে তখন। আর যদি দেখো যে কার্বন হাইড্রোজেনের সাথে অন্য একটা যৌগ যুক্ত আছে, তখন কিন্তু আর তিনটা কার্বনের দরকার নেই, তখন দুইটা কার্বন হলেই এটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যে জিনিসটা পড়তেছিলাম, যে ওজনীকরণে যদি উৎপাদ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বিক্রিয়ক বের করতে পারি। দেখো, আমরা এর আগে ক্লাসে একটা শব্দ তোমাদের শিখাইছিলাম, মনে আছে? যে আমরা যদি বিক্রিয়ক দেওয়া থাকে, আমরা বিক্রিয়ককে মাঝ বরাবর ভাঙবো, ভেঙে দুই পাশে কি করব? দুই পাশে কার্বন সংখ্যা হিসাব করে অ্যালডিহাইড এবং কিটোন বসাবো। আর আমরা জানি যে অ্যালডিহাইড এবং কিটোন তৈরি হয় কার ক্ষেত্রে? অ্যালকিনের ক্ষেত্রে। তাইলে এখানে এই যৌগটা যে একটা অ্যালকিন, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ কি উৎপাদগুলা দেখি আমরা বুঝে যাচ্ছি এই যৌগটা হলো একটা অ্যালকিন। ঠিক আছে, তাহলে এই যৌগটা হলো একটা অ্যালকিন। এখন সে কোন অ্যালকিন এটা আমরা বের করব। কিভাবে বের করব? দেখো, খুব সহজ। দেখো, আমরা এটা অ্যাপ্লাই করে যত ধরনের ওজনীকরণ আছে সবগুলোর বিক্রিয়ক বের করতে পারবো। দেখো, তোমার কাছে দুইটা উৎপাদ দেওয়া আছে, আমরা ফার্স্টে কি করব? আমরা এই দুইটা উৎপাদকে লিখে নিব। দেখো, CH3CHO, এটা একটা উৎপাদ দেওয়া আছে। আরেকটা উৎপাদ দেওয়া আছে CH3CO CH3। দেখো, আমাদের কাছে দুইটা উৎপাদ দেওয়া আছে। একটা উৎপাদ হলো অ্যালডিহাইড, আরেকটা উৎপাদ হলো কিটোন। তাহলে বোঝা যাচ্ছে একটা উৎপাদ তৈরি হয়েছে শাখা বিহীন অ্যালকিন থেকে, আরেকটা উৎপাদ তৈরি হয়েছে শাখা যুক্ত অ্যালকিন থেকে। এই জিনিসগুলো আমরা পড়াইছিলাম না, যে শাখা যুক্ত অ্যালকিন থেকে কিটোন তৈরি হয়, আর শাখা বিহীন অ্যালকিন থেকে কি তৈরি হয়? অ্যালডিহাইড তৈরি হয়। তাইলে এই পাঁচটা তৈরি হয়েছে হলো শাখা বিহীন থেকে, এই পাঁচটা তৈরি হয়েছে হলো শাখা যুক্ত থেকে। আচ্ছা, আমরা এবার কি করব? দেখো, এই তিনটা কার্বন দিয়ে আমরা একটা শাখা অ্যালকিন তৈরি করার চেষ্টা করব। দেখো, আমরা একটা যদি শাখা যৌগ তৈরি করার চেষ্টা করি, দেখো তো, এই যে এরকম একটা যৌগ তৈরি করার চেষ্টা করবো। দেখো, এখানে কিন্তু মনে হচ্ছে যে একটা কার্বন শাখায় আছে, এরকম মনে হচ্ছে না? এই যে ধরো, আমরা যদি এরকম সিরিয়ালি চিন্তা করি, তাহলে হয়তো সামনে আরো কিছু কার্বন আছে, আর উপরের কার্বনটা হলো শাখায়, তাহলে এটা একটা শাখা কার্বন মনে হচ্ছে। এখানে দেখো দুইটা কার্বন, এই দুইটা কার্বন যেহেতু এরা অ্যালডিহাইড, তাহলে এটির মধ্যে কোনো শাখা থাকবে না, তাহলে আমরা এটাকে শাখা বিহীন ভাবেই লিখি। ধরো এই যে লিখলাম, তাহলে এই দুইটা কার্বন লিখলাম, ওই তিনটা কার্বন লিখলাম। এবার কি করব? এইটার মাঝখানে আমরা দ্বিবন্ধন দিয়ে দিব। এটার মাঝখানে আমরা কি দিয়ে দিব? দ্বিবন্ধন দিয়ে দিব। এই যে এই যৌগটাই হবে আমাদের এ যৌগ। তাহলে এই যৌগটার নামকরণ
বাকি হাতগুলা, এই যে দেখো শুধু তো এখানে কার্বন দেওয়া আছে, বাকি যে হাতগুলো আমরা কি দ্বারা পূর্ণ করব, হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব, তাই তো? তাহলে আমরা আর হাইড্রোজেনের কনসেপ্টে না যাই, জাস্ট নামকরণটা বলে ফেলি। দেখো তো নামকরণ কিভাবে করবা। এখানে এটাকে 1 নাম্বার দিতে হবে না? এই যে 1 2 3 4, তাহলে এটার নাম কি হবে বলো তো? এটার নাম হবে 2 মিথাইল বিউটিন 2। কোথায় আছে বিউটিন 2? এই যে সি। তাহলে এটার উত্তর হবে সি, 2 মিথাইল বিউটিন 2। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আমি আচ্ছা আমরা এই জিনিসটা আরেকটা বার একটু বলি, দেখো অ্যালকিনের ওজনীকরণটা আমি তোমাদের আরেকটা বার একটু বলি, তাইলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। দেখো অ্যালকিনের ওজনীকরণ, দেখো আমরা বলছিলাম যদি আমাদের কাছে এরকম একটা যৌগ দেওয়া থাকে, যে এই যে যেমন ধরো একটা যৌগ যদি দেওয়া থাকে CH3, এরপরে CH2, CH ডাবল বন্ড সি, CH3, CH3, এরকম একটা যৌগ যদি দেওয়া থাকে, এটার ওজনীকরণের ফলে কি তৈরি হবে এটা আমরা কিভাবে বের করতাম? আমরা এটার ওজনীকরণের ফলে কি তৈরি হবে এটা আমরা বের করতাম কি, আমরা মাঝ বরাবর এরকম বন্ধনটাকে ভাঙবো, ভেঙে এই পাশে 3টা কার্বন যেহেতু শাখাবিহীন, তাহলে আমরা বের করব CH3, CH2, CHO, তাহলে এই যৌগটা তৈরি হবে। এই পাশে যেহেতু 3টা কার্বন এবং শাখা যুক্ত, তাহলে 3 কার্বন বিশিষ্ট একটা কিটোন তৈরি হবে, COCH3। ঠিক আছে, এটা তৈরি হবে। এটা হলো কি, যদি বিক্রিয়ক দেওয়া থাকে উৎপাদ কিভাবে বের করব। আর আমরা যদি উৎপাদ দেওয়া থাকে, যেমন ধরো এই জিনিসটাই যদি দেওয়া থাকে, দেখো এই জিনিসটাই যদি দেওয়া থাকে, ধরো 2টা যৌগ দেওয়া আছে CH3, CH2, CHO, এটা দেওয়া আছে, এটা একটা উৎপাদ, এবং প্লাস আরেকটা উৎপাদ দেওয়া আছে ধরো CH3, COCH3। এবার আমরা বিক্রিয়ক কিভাবে বের করব, আমরা কি করব, আমরা এই যে অ্যালডিহাইড যেটা, এই অ্যালডিহাইড দিয়ে একটা সরল শিকল কার্বন তৈরি করবো। এই যে ধরো 3টা কার্বনের একটা শিকল, আর এটা হলো একটা কিটোন, এই কিটোন দিয়ে আমরা কি করবো, একটা শাখা কার্বন তৈরি করব। দেখো এই যে 2টা কার্বন এদিকে উপরে একটা, আর মাঝখানে আমরা কি করব, মাঝখানে আমরা জাস্ট দ্বিবন্ধন দিয়ে দিব, তাইলে এটাই হয়ে যাবে এখন বিক্রিয়ক যৌগটা। দেখো তো এই দুইটা সেম কিনা? হ্যাঁ সেম। তাইলে এটাই হলো আসলে অ্যালকেনের ওজনীকরণের থেকে আমরা কিভাবে বের করতে পারি। আমাকে একটু বলবা যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা। তাইলে এই যে আমাদের যদি বিক্রিয়ক দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে উৎপাদ বের করব ওজনীকরণে, এবং উৎপাদ দেওয়া থাকলে আমরা কিভাবে বিক্রিয়ক বের করব, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে সামনে আসি, আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরটা দেখো তো এটা কি হবে। বলছে যে ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে নিচের কোনটি তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, ঠিক আছে? হ্যাঁ, জান্নাতুল বলছো ক্লিয়ার, তামান্না বলছো ক্লিয়ার, হ্যাঁ ঠিক আছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এই যৌগটার ক্ষেত্রে এই যে বিক্রিয়াটা আমরা কিন্তু এর আগের ক্লাসে, ইমিডিয়েট আগের ক্লাসে তোমাদের পড়াইছিলাম, মনে আছে? আমরা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের বিক্রিয়া লেখা দিছিলাম এরকম। দেখো আমরা বলছিলাম যে C2H5OH, এটা হলো ইথানল। ইথানলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 2টা জিনিস তৈরি হতে পারে। কি কি? একটা হলো ইথিন তৈরি হতে পারে, ইথিন। আরেকটা C2H5OH, এর সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় আরেকটা জিনিস কি তৈরি হতে পারে, ইথার তৈরি হতে পারে। এই 2টা জিনিস মনে রাখবা, একই বিক্রিয়া বাট 2টা জিনিস তৈরি হতে পারে। কখন কোনটা তৈরি হবে? আমরা বলছিলাম যদি আমরা দ্বিগুণ সালফিউরিক অ্যাসিড নেই তাহলে ইথিন তৈরি হয়, যদি আমরা দ্বিগুণ দ্বিগুণ ইথানল নেই তাহলে কি তৈরি হবে, ইথার তৈরি হবে। এখানে আসলে এই গাঢ় শব্দটা দিয়ে আসলে 2 মোল বোঝাচ্ছে। গাঢ় শব্দটা দিয়ে আসলে 2 মোল H2SO4 কে ইন্ডিকেট করতেছে। তাইলে গাঢ় শব্দটা দিয়ে যদি 2 মোল H2SO4 কে ইন্ডিকেট করে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি তৈরি করতে পারবো, ইথিন তৈরি করতে পারবো। তাহলে দেখো তো ইথাইন অ্যালকোহল থেকে ইথিন 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 কোথায় আছে, এই যে আমাদের বি নাম্বার অ্যান্সার। তাহলে এটার উত্তর কি হবে, বি হবে। ঠিক আছে, তাহলে ইথার হবে না, এক্ষেত্রে উত্তরটা কি, উত্তর কি পাবো আমরা, আমরা বি পাবো। হ্যাঁ, জান্নাতুল বলছো বি, তাহলে এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে ইথিন। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা আসো এই সামনে এই বিক্রিয়াটা দেখো, এটা আমাকে তোমরা বলবা যে এক্স যৌগটা কি হবে। দেখো একটা মিথানেল দেওয়া আছে, প্রোপানেল দেওয়া আছে, ওজনীকরণ বিক্রিয়া দেখি বোঝা যাচ্ছে 2টা অ্যালডিহাইড তৈরি হয়েছে। বলছে যে এক্স যৌগটা কি হবে। ফার্স্টে আমাকে বলো, এই যে এক্স যৌগটা এটা কি এক ধরনের কি, এটা এটা হবে এক ধরনের অ্যালকিন।
কেন অ্যালকিন হবে? কারণ কি এখানে অ্যালডিহাইড তৈরি হয়েছে। আমরা জানি অ্যালকিনের ওজনীকরণেই অ্যালডিহাইড পাওয়া যায় বা কিটোন পাওয়া যায়, দুইটাই অ্যালডিহাইড তৈরি হয়েছে। তাহলে এখানে কি কোনো শাখা আছে? শাখা নাই। তাহলে আমরা মিথানলকে আগে একটু লিখে নেই। দেখো তো, বলো তো মিথানল কি? CHO, এরকম না? আর প্রোপানল কোনটা? CH3 CH2 CHO। আমরা কিভাবে লিখবো বলছিলাম একটু আগে? আমরা বলছিলাম যে এটাতে কোনো শাখা হবে না, তাহলে একটা কার্বন আমরা রাখবো। এই ক্ষেত্রে তিনটা কার্বন রাখবো কোনো শাখা ছাড়া, তাহলে এই যে তিনটা কার্বন। এবার এদের মাঝখানে আমরা কি করব? আমরা এদের মাঝখানে দ্বিবন্ধন দিয়ে দিব। তাইলে এক্ষেত্রে উত্তরটা কি হবে দেখো তো? এখানে এটা হলো চারটা কার্বন আর এক নাম্বার কার্বন, তাহলে এটা হলো বিউটিন 1। তাই না? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বিউটিন 1। বিউটাইন কেন হবে না বলো তো? কারণ কি বিউটাইন হলে তো অ্যালকাইন হয়ে যেত। অ্যালকাইন হলে কিন্তু জৈব অ্যাসিড তৈরি হয়, এখানে কোনো অ্যালডিহাইড তৈরি হয় না, মাথায় রাখবা। আচ্ছা, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আগের কনসেপ্টটা দিয়েই আমরা এটা সলভ করলাম। এটা দেখো তো, এই যে এটা দেখো, এই এই বিক্রিয়াটা কি হবে? বলছে যে একটা অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় বলছে যে অ্যালকিন তৈরি হয়। খুব সহজ বিক্রিয়া। দেখো এখানে ওরা একটা চালাকি করছে কি, এখানে কিছু দেয় নাই যে এটা কি অ্যাকুয়াস হবে নাকি ALC হবে, এটা এরকম কিছু উল্লেখ করে নাই। ঠিক আছে, ওরা উল্লেখ করে নাই, ওরা চালাকি করছে। ওরা একবারে একটা জিনিস করে দিছে, সেটা হলো কি, তারা এই যে উৎপাদটা আমাদের দেখাই দিছে। যদি উৎপাদ এটা হয়, তাহলে বলতো এই ক্ষেত্রে কি ব্যবহৃত হয়েছে? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ ব্যবহৃত হয়েছে, তাই না? আমরা জানি অ্যালকিন অ্যালকোহলীয় দ্রবণ। তাহলে এটা কোন বিক্রিয়া হবে? বলো, উত্তর দাও, এটা কোন বিক্রিয়া হবে? এটা হবে এলিমিনেশন বিক্রিয়া, তাই না? ই বিক্রিয়া। আমরা একটু আগে পড়ছিলাম ই বিক্রিয়া, তাই তো? আচ্ছা, এই বিক্রিয়ার মধ্যে যদি ক্লাসিফিকেশন করতে বলে, এটা E1 বিক্রিয়া না E2 বিক্রিয়া, কি করবা? কি বলবা? তাহলে দেখো, এই যে এটাকে আমরা যদি একটু ভেঙে লিখতে চাই, CH3 CH2 CH2 Br, তাহলে এটা কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেখা যাচ্ছে এখানে? এটা দেখা যাচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তাহলে বলো তো, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কোন বিক্রিয়া দেয়? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হলো E2 বিক্রিয়া দেয়। তাহলে এটা কোন বিক্রিয়া? এটা হলো টু বিক্রিয়া। তো আশা করি এরকম ভাবে সলভ করতে পারবা। সহজ জিনিসই, একটা প্রশ্নেরই অনেক ধরন আসতে পারে। ঠিক আছে, E2 বিক্রিয়া, হ্যাঁ ঠিক আছে। জান্নাতুল বলছে, নূরজাহান বলছে E2 বিক্রিয়া, ঠিক আছে, ওকে। চলে আসো এর পরের প্রশ্নটাতে আমরা দেখি। দেখো তো এটা কি বলছে? নিচের কোনটি পার অক্সাইডের উপস্থিতিতে মার্কোভ নীতির ব্যতিক্রম প্রদর্শন করে? এটা তো আমরা জানি, মার্কোভ নীতি দেখায় কে? বেশিরভাগ ক্ষেত্রে দেখো, এদের মধ্যে সবাই কিন্তু অপ্রতিসাম্য যৌগ, তাই না? দুই পাশ ভিন্ন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখায় কিন্তু হাইড্রোজেন ব্রোমাইড, সেই কিন্তু এই বিক্রিয়াটা দেখায়। এবং আমরা পড়ি হাইড্রোজেন ব্রোমাইডই আসলে মার্কোভ নীতির বিক্রিয়াটা দেখায়। সো এই ক্ষেত্রে আসলে উত্তর হবে সি। এটা মুখস্থ জিনিসই যে মার্কোভ নীতি কে দেখায় বা কোন যৌগটা দেখায়, হাইড্রোজেন ব্রোমাইড। ঠিক আছে, আচ্ছা, বলতো এটা নিচের কোনটিতে ওজনীকরণ করলে প্রোপানন পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট, দেখো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো আমি তোমাদের বলি, কনফিউজড হওয়া যাবে না। দেখো নিচের কোনটিকে, হ্যাঁ ঠিক আছে, মাহমুদা বলছো, জান্নাতুল বলছো সি হবে উত্তর, হ্যাঁ এটার উত্তর সি হবে। আমাকে এটা বলো, দেখো শোনো, বলছে নিচের কোনটির ওজনীকরণ করলে প্রোপানন পাওয়া যায়। এখানে শুধু একটা যৌগের কথা বলা আছে। কোন যৌগটার কথা বলা আছে? বলা আছে যে CH3CO CH3, এটা পাওয়া যায়। একটা একটা উৎপাদ বলা আছে। মুখস্থ রাখবা, সব সময় মনে রাখবা, ওজনীকরণে সবসময় দুইটা উৎপাদ তৈরি হয়। কয়টা উৎপাদ তৈরি হয়? দুইটা। কিন্তু আমার প্রশ্নে কয়টা উৎপাদ বলা আছে? একটা। আমরা কি করব, যে উৎপাদটা বলা আছে সেই উৎপাদকে ডাবল করে দিব। সেই উৎপাদকে কি করে দিব? আমরা ডাবল করে দিব। তাহলে যদি শুধু প্রোপানন বলা থাকে, তাহলে আসলে বুঝাচ্ছে এখানে দুইটা প্রোপানন তৈরি হয়। যদি এখানে মিথানেল বলতো, শুধু মিথানেল বলতো, তাহলে আমরা ধরে নিতাম দুইটা মিথানেল তৈরি হয়। ঠিক আছে, তাইলে আমরা ওজনীকরণের সবসময় কয়টা পাবো? উৎপাদ দুইটা। তাহলে বলতো প্রোপাননও, তাহলে আমরা কয়টা পাবো? দুইটা। তাহলে আমরা দুইটা প্রোপানন পাবো। দেখো এখানে আমরা একটা প্রোপানন লিখলাম, তার সাথে আবার আরেকটা প্রোপানন আমরা পাবো, CH3CO CH3। তাহলে দুইটা প্রোপানন। বলতো প্রোপানন বা কিটোন তৈরি হবে কার ওজনীকরণের ফলে? আমরা বলবো অ্যালকিন, তাই না? অ্যালকিনের ওজনীকরণের ফলে। তাইলে এক্ষেত্রে যৌগটা আমরা কিভাবে বের করব? সেম কনসেপ্ট। দেখো কিটোন যেহেতু আছে, তাইলে আমাদের কি করতে হবে? আমাদের শাখা বানাতে হবে। তাইলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে প্রথমটার ক্ষেত্রে তিনটা কার্বন বিশিষ্ট একটা শাখা, যে C C C। এই ক্ষেত্রেও আবার দেখো তিন কার্বন বিশিষ্ট একটা শাখা।
ঠিক আছে? তাইলে এবার মাঝখানে কি দিতে হবে? মাঝখানে দিতে হবে একটা দ্বিবন্ধন। তাইলে এই যৌগটা তৈরি হবে। এই যৌগটা কি নাম? নাম কি হবে দেখো তো। দেখা যাচ্ছে, দেখো এই যে, আমরা যদি নাম্বারিং করি, নাম্বারিং করলে কি হবে? ওয়ান, নাম্বারিং যদি আমরা করতে চাই, আমরা নাম্বারিং করতে পারি ওয়ান, টু, থ্রি, ফোর। তাহলে এটার নাম হবে টু থ্রি ডাইমিথাইল, এরপরে কি হবে? প্রোপ টু ইন, তাই না? আচ্ছা, এখানে উত্তরটা দেওয়া নাই যে টু মিথাইল প্রোপ ওয়ান ইন, এটা এটা ভুল। ঠিক আছে, আমরা এখানে কি বলবো? এটা এটা উত্তরটা কি হবে? এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে টু থ্রি ডাই, এটার উত্তরটা হবে টু থ্রি ডাই মিথাইল, এরপরে হলো বিউট টু ইন। ঠিক আছে, এটা হলো উত্তর, মেন উত্তর হলো এটা। ঠিক আছে, যে টু থ্রি ডাইমিথাইল, এরপরে কি হবে? বিউট টু ইন। ঠিক আছে, এটার উত্তর হবে এটা। এখানে উত্তর দেওয়া নাই, তাহলে এখানে উত্তর নাই, তাহলে উত্তর হবে টু থ্রি ডাইমিথাইল বিউট টু ইন। আশা করি তোমরা বুঝতে পারছো কেন এটা হয়েছে। ঠিক আছে, ওকে, চলো আমরা সামনে চলে আসি। আমরা সামনে চলে যাই, ওজনীকরণ থেকে আমরা বের হই, আমরা চলে আসবো অ্যালকাইনে। দেখো, আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া দেওয়া আছে, প্রথম বিক্রিয়াটাই খুব ইম্পর্টেন্ট, এবং আমরা পড়ছিলাম মনে আছে যে অ্যালকাইন, অ্যালকাইনের সাথে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের বিক্রিয়ায়, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের বিক্রিয়ায় কি তৈরি হয়? আমরা বলছিলাম অ্যালকিন তৈরি হয়, তাই না? অ্যালকিনের প্রস্তুতিতে এরকম একটা বিক্রিয়া আমরা শিখছিলাম না, যে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের বিক্রিয়ায় অ্যালকিন তৈরি হয়। এক্ষেত্রে উত্তর কোনটা হবে? অ্যালকিন কে আছে দেখি বোঝা যাচ্ছে, অ্যালকিন উত্তর হবে বি। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বি। তাহলে এখানে ইথিন তৈরি হবে। তাহলে ইথাইন থেকে আমরা কি পাবো? এখানে ইথিন পাবো। ঠিক আছে, ওকে, বি। হ্যাঁ, জান্নাতুল বলছো বি, তাহলে এটার উত্তর হবে বি। ওকে, আমরা সামনে চলে আসি। আচ্ছা, এটা দেখো তো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো কি বলছে, বলছে এক্স যৌগ, এটার সাথে ওজনীকরণ, ওজনীকরণ বিক্রিয়ায় কি পাওয়া যায়? এই যে পাওয়া যায় হলো CHO, CHO। এটার নাম কি? তোমাদের মনে আছে কিনা যে এটার নাম হলো গ্লাইঅক্সাল? এটার নাম কি? এটার নাম হলো গ্লাইঅক্সাল। আচ্ছা শোনো, কনফিউজড হওয়া যাবে না। গ্লাইঅক্সাল বেনজিনের ওজনীকরণেও তৈরি হয়, ইথাইনের ওজনীকরণেও তৈরি হয়। কার কার ওজনীকরণে তৈরি হয়? বেনজিন এবং ইথাইন, গ্লাইঅক্সাল তৈরি হয়। বেনজিনের ওজনীকরণে গ্লাইঅক্সাইল তৈরি হয় 3 অণু, কিন্তু ইথাইনের ওজনীকরণে গ্লাইঅক্সাইল তৈরি হয় 1 অণু। সো এখানে কি 1 অণু দেওয়া আছে না 3 অণু দেওয়া আছে? আমরা একটু দেখবো। এখানে দেওয়া আছে আসলে 1 অণু। তাহলে গ্লাইঅক্সাইল এখানে কত অণু তৈরি হয়? এখানে গ্লাইঅক্সাইল তৈরি হয় হলো 1 অণু। 1 অণু গ্লাইঅক্সাইল তৈরি হলে এখানে এক্স কি হবে? ইথাইন। আমরা উত্তর মনে রাখবো বি। ঠিক আছে, তো সো আমরা মনে রাখবো গ্লাইঅক্সাইল ওজনীকরণের ফলে দুইটা যৌগের তৈরি হয়। তাইলে কার কার তৈরি হয়? বেনজিনের তৈরি হয় আর ইথাইনের তৈরি হয়। ইথাইনের গ্লাইঅক্সাইল কয় অণু তৈরি হয়? আমরা মনে রাখবো 1 অণু। আর বেনজিনের ক্ষেত্রে কয় অণু তৈরি হয়? আমরা মনে রাখবো 3 অণু। এই ক্ষেত্রে যেহেতু 1 অণু দেখা দেওয়া আছে, সামনে তো কোনো সংখ্যা কিছুই দেওয়া নাই, সো 1 অণু দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? ইথাইন। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আশা করি বুঝতে পারছো ইথাইন কেন হয়েছে এটা। ঠিক আছে, এটা হলো গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সালের সংকেতটা আমরা মনে রাখবো। আচ্ছা, এই যৌগটা দেখো তো, এটা দেখো তো, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা অ্যালকাইন পড়লেই অ্যালকাইনের সাথে একটা জিনিস পড়ি, যে অ্যালকাইনের মধ্যে অম্লধর্মী যৌগ কারা? আমরা কি বলি বলতো? আমরা বলি অ্যালকাইন ওয়ান হলো অম্লধর্মী, এরকম একটা লাইন আমরা শিখি না? অ্যালকাইন ওয়ান হলো কি? অম্লধর্মী। অ্যালকাইন ওয়ান, অ্যালকাইন ওয়ান ছাড়া দুই তিন এরা কিন্তু অম্লধর্মী হবে না। এক্ষেত্রে দেখো তো অ্যালকাইন ওয়ান আসলে কোনটা? প্রথমটা তো অ্যালকাইন না, এটা তো অ্যালকিন, এটা বাদ, এর পরেরটাও বাদ। এই যে দেখো, এটা তো অ্যালকেন, এটাও বাদ, তাইলে উত্তর হবে আমাদের সি, তাই না? উত্তর হবে কি আমাদের সি, কারণ কি সে হলো একটা অ্যালকাইন, এবং তার মধ্যে কি থাকে? তার মধ্যে হলো 1 নাম্বার কার্বনে 3 নাম্বার বন্ধনটা থাকে। ঠিক আছে, ওকে, জান্নাতুল বলছে উত্তর সি। হ্যাঁ, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে সি। ঠিক আছে, ওকে, আচ্ছা, চলে আসো আমরা তাইলে সামনে আসি। আচ্ছা দেখো তো,
অ্যালকাইন ওয়ান শনাক্তকরণে নিচের কোন বিকারক ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফার্স্টে আসো, অ্যালকাইন ওয়ান সে হলো অম্লধর্মী, তাই না? সে হলো অম্লধর্মী। এই অম্লধর্মী যৌগটাকে শনাক্তকরণ করার জন্য আমাদেরকে কি করা লাগে? আমাদেরকে তিনটা বিকারক ব্যবহার করা লাগে। কি কি বিকারক ব্যবহার করা লাগে? এক নম্বরে আমাদেরকে ব্যবহার করা লাগে সোডিয়াম। এক নম্বরে কাকে ব্যবহার করা লাগে? সোডিয়াম। সোডিয়াম দিয়ে আমরা এটাকে শনাক্ত করতে পারি। এরপরে দুই নম্বরে যেটা ব্যবহার করা লাগে সেটা হলো এই যে আমাদের এই যে যে যৌগটা দেওয়া আছে, কপার NH3 2Cl, তাই না? এই যৌগটা দিয়ে আমরা এটাকে কি করতে পারি? শনাক্তকরণ করতে পারি না? এরকম একটা বিক্রিয়া পড়ছিলাম না আমরা, যে অ্যালকাইন ওয়ান শনাক্তকরণ কিভাবে করা যায়? তাহলে এটার ক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে এ। তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে A। এটা হবে না, এটা দিয়ে আমরা কি শনাক্তকরণ করতে পারি? আচ্ছা আমরা একটু লিখে দেই, বলো তো। এটা দিয়ে কি শনাক্তকরণ করতে পারি? এটা দিয়ে আমরা অ্যালকিন শনাক্তকরণ করি, তাই না? এটা দিয়ে আমরা অ্যালকিন শনাক্তকরণ করি। এই যে এটাকে কি বলে বলো তো? এর আগের ক্লাসে আমরা পড়াইছি যে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাকে বলা হয় লুকাস বিকারক। বলো তো লুকাস বিকারক দিয়ে আমরা কি শনাক্তকরণ করি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করি, তাই না? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করি আমরা। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করি। আর দেওয়া আছে এখানে দেখো, এই যে এটা তো গ্রিগনার বিকারক, এটা দিয়ে তো অনেক কিছুই তৈরি করা যায়। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এ নাম্বারটা, তাই না? এটার উত্তর হবে এ। জানা তো লিখছো অ্যালকিন। আচ্ছা, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে এ। ঠিক আছে, ওকে, আমরা তাহলে সামনে চলে আসি। এই যৌগটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা যৌগ এবং খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমি এর আগে ক্লাসে তোমাদের পড়াইছিলাম। দেখো বলছে যে একটা যৌগ 20% হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 2% মার্কুরিক সালফাইডের সাথে বিক্রিয়া করে সে একটা যৌগ তৈরি করে। সেই যৌগটার নাম হলো ইথানেল। তোমাদের কি মনে আছে যে ইথানেল তৈরি হয় এই দুইটার উপস্থিতিতে, যার ধারা সেই যৌগটা হলো CH ট্রিপল বন্ড CH। তাহলে ইথাইন থেকে আমরা কিন্তু কি তৈরি করতে পারি? ইথানেল তৈরি করতে পারি, তাই না? কিভাবে তৈরি করতে পারি? এই বিক্রিয়াটার মাধ্যমে তৈরি করতে পারি। এটা একদম মুখস্থ একটা বিক্রিয়া, মনে রাখতে হবে। তাইলে এই ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে বি নাম্বার যৌগটা তাইলে ইথাইন, তাই না? ইথাইনের ক্ষেত্রে এস অরবিটালের চরিত্র কত পার্সেন্ট থাকে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ফার্স্টে আমরা তো বলবো যে ইথাইন CH ট্রিপল বন্ড CH, এটার মধ্যে সংকরায়ন কোনটা পাওয়া যায় এটা তো আগে জানতে হবে। সংকরায়ন কোনটা পাওয়া যায়? আমরা বলি এসপি সংকরায়ন পাওয়া যায়। এবং আমরা জানি এসপি সংকরায়নে 50% কি বৈশিষ্ট্য থাকে? এস বৈশিষ্ট্য থাকে। এবং 50% কি বৈশিষ্ট্য থাকে? 50% থাকে হলো পি বৈশিষ্ট্য, তাই না? তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 50%, সি উত্তর হবে। ঠিক আছে, সো বিক্রিয়াটা মনে রাখবা। এবং বিক্রিয়া মনে রাখলেই আসলে সংকরায়নটা এমনি পারবো, যে ত্রিবন্ধন থাকলে এসপি সংকরায়ন পাওয়া যায়। হ্যাঁ, জান্নাতুল বলছে উত্তর হবে সি। হ্যাঁ ঠিক আছে, এটার উত্তর হবে সি। আচ্ছা আমরা সামনে চলে আসি। দেখো তো, নিম্নোক্ত কোন ধাতব কার্বাইডকে আদ্র বিশ্লেষণ করলে ইথাইন পাওয়া যায়? তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো তো, বলো তো ইথাইন প্রস্তুতিতে আমরা একটা কার্বাইড ব্যবহার করছিলাম। কোন কার্বাইড ছিল সেটা? সেটা ছিল ক্যালসিয়াম কার্বাইড, তাই না? ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়ায় আমরা বলছিলাম কি তৈরি হয়? সিএইচ CH ট্রিপল বন্ড CH। তাহলে এই ক্ষেত্রে উত্তর কোনটা হবে? এই ক্ষেত্রে উত্তর হবে ক্যালসিয়াম কার্বাইড, উত্তর হবে সি। ঠিক আছে, তাহলে কোন ধাতব কার্বাইড থেকে তৈরি করতে পারি আমরা? আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে তৈরি করতে পারি। আচ্ছা, এটা দেখো তো, ত্রিবন্ধনী ওজোন সংযোজীকরণের ক্ষেত্রে নিচের কোনটি জরুরি? এটা মুখস্থ রাখবো আমরা, যে ত্রিবন্ধনে ওজনীকরণের জন্য একটা প্রভাবক দরকার পড়ে, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট। এই নামটা আমরা মনে রাখবো। এবং ক্যালসিয়াম কার্বনেট কি করে? ত্রিবন্ধনের ক্ষেত্রে প্রভাবক রূপে কাজ করে। সো এটার উত্তর হবে ডি। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এক্ষেত্রে প্রভাবক রূপে কাজ করে। ঠিক আছে, এটা মুখস্থ জিনিস, এটা একটু মুখস্থ রাখবো আমরা। আচ্ছা,
খুবই সহজ প্রশ্ন, কিন্তু মেডিকেলে আসার মতো একটা প্রশ্ন। বলছে যে SN1 বিক্রিয়ায়, দেখো SN1 বিক্রিয়ার সক্রিয়তা কম, তোমাদের কি মনে আছে? আমরা বলছিলাম SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রমটা কি হয়? 3 ডিগ্রির সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, একদম লাস্টে কি পাওয়া যায়? CH3Cl। এটার ক্ষেত্রে সবার লাস্টে পাওয়া যায়, তাই না? তাইলে এই ক্ষেত্রে অপশন দেখো তো কোনটা সঠিক হবে। 3 ডিগ্রি কোনটা? এই যে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এবং লাস্ট, তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে ডি। তো এর মুখস্থ জিনিস যে SN বিক্রিয়ায় কোন সক্রিয়তা ক্রম কাজে লাগে, বা কোনটা সক্রিয়তা ক্রম কোনটি। আর SN2 হলে এটার উল্টাটা হতো, তাই না? আচ্ছা, দেখো তো এটা 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 বলো, এটা আমরা ক্লাসে তোমাদের পড়াইছিলাম, যে এর আগে ক্লাসে আমরা পড়াইছিলাম যে নূরজাহান বলছে উত্তর ডি। হ্যাঁ, এটার উত্তর কি হবে? ডি হবে, ঠিক আছে। এটা আমাকে বলো তো, এর আগের ক্লাসে আমরা বলছিলাম যে কীটনাশক রূপে কাজ করে, খুব ইম্পর্টেন্ট, আসে মেডিকেলের প্রশ্ন আসে, আমরা মনে রাখবো এটা হলো DDT, তাই না? এটার উত্তর হলো বি। হ্যাঁ, জান্নাতুল ঠিক বলছো, এটা হলো DDT। ডিডিটির ফুল ফর্ম আমরা তোমাদের এর আগের ক্লাসে পড়াইছিলাম না? বলো তো, আমরা বলছিলাম প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, তাই না? প্যারা প্যারা ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন, ফুল নামটা মনে রাখবা, এটা ইম্পর্টেন্ট। এবং এমনকি ডিউতে যখন তোমরা পরীক্ষা দিতে যাবা, যখন রিটেন প্রশ্ন আসবে, তখন ডিডিটির ফুল ফর্ম লিখতে বলে, তো আমরা ওইটাও দেখে নিব। ডিডিটির ফুল ফর্ম, ডিডিটি তৈরির জন্য কি ব্যবহার করা হয় বলো তো? আমরা বলছিলাম ক্লোরাল ব্যবহার করা হয়, সাথে আরেকটা কি ব্যবহার করা হয়? অ্যালকাইল হ্যালাইড, দুইটা অ্যালকাইল হ্যালাইড ব্যবহার করা হয়, সরি অ্যালাইল হ্যালাইড ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, এরপরের প্রশ্ন এটা আমাকে বলো, এটা কি হবে? খুব সহজ প্রশ্ন, এটা আমরা পড়ে আসছি। এই যে দেখো, অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে, তার সাথে দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ, তাহলে এটা একটা কি বিক্রিয়া? এটা হলো SN বিক্রিয়া, তাই না? SN বিক্রিয়াকে যদি বাংলা করতে চাও, SN বিক্রিয়ার বাংলা কি হবে? SN বিক্রিয়া, এস মানে কি? সাবস্টিটিউশন, মানে প্রতিস্থাপন, তাই না? আর নিউট্রোফিল, এন মানে নিউট্রোফিল, তাহলে কেন্দ্রাকর্ষী, তাহলে এটার উত্তর হবে সি। তাহলে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, ইংলিশে বললে নিউট্রোফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া, তাই না? আচ্ছা, আমাকে একটু বলো তো, এখানে দেখো তো কত ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয়াটা করতেছে? 1 ডিগ্রি। তাইলে এই বিক্রিয়াটা আসলে SN1 বিক্রিয়া না SN2 বিক্রিয়া? এটা হলো SN2 বিক্রিয়া, কারণ কি আমরা জানি 1 ডিগ্রি যে কৌশলী বিক্রিয়া দেয় সেটা কোনটা? SN2 কৌশলী বিক্রিয়া দেয়। এটা আমরা মনে রাখি, এটা হলো কি? এটা হলো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। ওকে, আচ্ছা, SN2, হ্যাঁ ঠিক আছে, নূরজাহান বলছো, জান্নাতুল বলছো SN2। হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো আশা করি। খুবই ইম্পর্টেন্ট, তাই না? ই টু যেভাবে বলছো SN2 ওইভাবেই বলবো, খুব ইম্পর্টেন্ট, এগুলো আসে সরাসরি প্রশ্ন আসে। এরপরেরটা দেখো, এটা তো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে এরকম একটা প্রশ্ন আসে। আচ্ছা, চলে আসো এরপরের প্রশ্নটা, দেখো তো, ক্লোরোফর্মের বিশুদ্ধতা পরীক্ষার জন্য কোনটি ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবা, যে ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা এটা বোঝার জন্য ব্যবহার করা হয় এই যে এই মিশ্রণটা ব্যবহার করা হয়, সেটা হলো কি? এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সিলভার নাইট্রেটের মিশ্রণ ব্যবহার করা হয়, এবং এটা দিয়ে কিন্তু ক্লোরোফর্ম বিশুদ্ধ কিনা এটা বোঝা যায়, ঠিক আছে। আচ্ছা, এরপরেটাতে আমরা চলে আসি, দেখো তো, অ্যালকাইল হ্যালাইড সমূহ রাসায়নিক সক্রিয়তা ক্রম নিচের কোনটি? এটা তো আমরা সবাই কম বেশি পারবো। বলতো, অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক সক্রিয়তা ক্রম সবচেয়ে বেশি অ্যালকাইল হ্যালাইড সক্রিয় কোনটি? আমরা সবাই জানি, এই যে আয়োডাইড, এরপরে ব্রোমাইড, এরপরে কি হবে? ক্লোরাইড, এটা হবে বি উত্তর, তাই না? এটার উত্তর কি হবে? বি, আয়োডাইডটা বেশি সক্রিয়, এরপরে ব্রোমাইড, এরপরে কি হবে? ক্লোরাইড। আচ্ছা, এরপরটা দেখো, ক্লোরোফর্মে ফসজিন গ্যাসের উপস্থিতি শনাক্তকরণ করার জন্য কোনটা ব্যবহার করা হয়? একটু আগে আমরা পড়ছি যে কোনটা ব্যবহার করা হয়, এই যে সিলভার নাইট্রেট ব্যবহার করা হয়। সিলভার নাইট্রেটের সাথে আরেকটা কি ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়, ঠিক আছে। তো সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ ব্যবহার করা হয়, এটা আমরা পড়বো। ডি উত্তর হবে, জান্নাতুল বলছে উত্তর ডি, ঠিক আছে। এটা বলতো, ক্লোরোফর্ম তৈরিতে কাঁচা মাল হিসাবে কি ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। ক্লোরোফিলেমের কাঁচা মাল হলো ব্লিচিং পাউডার, খুব ইম্পর্টেন্ট, যে ব্লিচিং পাউডার থেকে আমরা ক্লোরোফর্ম তৈরি করতে পারি। এগুলো মুখস্থ জিনিস, একটু দেখবা। এটা দেখো, এটা তো তোমরা সবাই পারবা, যে SN1 বিক্রিয়া কয় ধাপে হয়? আমরা জানি SN1 নামের সাথে মিল থাকবে না, সে হলো 2 ধাপে হয়, তাই না? আর SN2 বিক্রিয়া কয় ধাপে হয়? 1 ধাপে হয়। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বি, যে SN বিক্রিয়া কয় ধাপে হয়? SN বিক্রিয়া 2 ধাপে হয়, ঠিক আছে। আচ্ছা,
দেখো তো কোন ক্ষেত্রে SN2 বিক্রিয়া দ্রুত ঘটবে। আমরা জানি SN2 বিক্রিয়া কে বেশি দেখায়, 1 ডিগ্রি বেশি দেখায়। এখানে দেখো তো 1 ডিগ্রি কে, এই যে সে হলো 1 ডিগ্রি। দেখো দুইটা 1 ডিগ্রি আছে কিন্তু, এই যে এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি। এখন প্রশ্ন হলো এবার তাইলে প্রথম এই প্রশ্নটাতে চলে আসতে হবে, এই যে এটাতে, যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে সক্রিয় থাকে আয়োডাইড আর ব্রোমাইড এবং ক্লোরাইড। তাহলে ক্লোরাইড আর আয়োডাইডের মধ্যে সক্রিয় থাকে আয়োডাইড। তাহলে এখানে আমাদের দুইটা 1 ডিগ্রি আছে যদিও, তাও আমাদের কাকে তোমার ইয়া করতে হবে। ভাই এটা একটু দেখেন তো চার্জ হচ্ছে কিনা, একটু মাইকটা অফ করেন। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাইলে এই দুটার মধ্যে কোনটা হবে, তাইলে এই দুটার মধ্যে হবে সি, তাই না? কেন হবে? কারণ কি সে সক্রিয় বেশি। ওকে, আশা করি বুঝতে পারছি আমরা। আমরা এর পরেরটাতে চলে যাই। দেখো, বলছে যে গ্রিগনার বিকারক কার সাথে বিক্রিয়ায়, দেখো তো, RCHO এটার সাথে বিক্রিয়ায় নিচের কোন যৌগ তৈরি করে বলো তো। RCHO বলতে আসলে এখানে আর বলতে আমরা কিন্তু CH3CHO বুঝাইতে পারি, তাই না? তাহলে ইথানেল। বলতো গ্রিগনার বিকারের সাথে ইথানেলের বিক্রিয়ায় কি তৈরি হয়? একদম মুখস্থ রাখতে হবে, সেটা হলো 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। এটা পারতে হবে যে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয় গ্রিগনার বিকারকের সাথে আমাদের এই যে অ্যালকাইল হ্যালাইডের ইথানলের বিক্রিয়ায়, বা বলি আমরা যেটাই বলি যে RCHO, এটার বিক্রিয়ায় কি তৈরি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। জান্নাতুল বলছো বি। হ্যাঁ ঠিক আছে, এটার উত্তর কি হবে? এটার উত্তর বি হবে। গ্রিগনার বিকারক খুব ইম্পর্টেন্ট, পড়তে হবে। দেখো, গ্রিগনার বিকারক নিচের কোনটির উৎস হিসাবে কাজ করে? আরো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো এই প্রশ্নটা কিভাবে তুমি অ্যান্সার করবে, খুব সহজ। দেখো আমি তোমাকে বলি, আমরা গ্রিগনার একটা বিকারক যদি আমরা লিখি, দেখো CH3MgI, এটা একটা গ্রিগনার বিকারক, তাই না? আচ্ছা, এই গ্রিগনার বিকারকের কথা একটু চিন্তা করো। দেখো এই যে গ্রিগনার বিকারক, এই গ্রিগনার বিকারকে কি আছে? একটা কার্বনের সাথে অ্যালকাইল হ্যালাইড আছে, মানে একটা হলো তোমার অ্যারাইল মূলক আছে, আর একটা ম্যাগনেসিয়াম আয়োডাইড আছে। এই বিক্রিয়াতে কি হয়, এই ক্ষেত্রে কি হয়, এই ম্যাগনেসিয়াম কি করে, এই যে এখানে একটা বন্ধন থাকে। দেখো এটাকে যদি আমরা একটু ভেঙে লিখতে চাই, আমরা এইভাবে লিখতে পারি CH3, এরপরে MgI। ঠিক আছে, এখানে কার্বন কি করে, এই যে দেখো ম্যাগনেসিয়াম আর কার্বনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? কার্বনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তাহলে কার্বন কি করে, নিজের দিকে দুইটা ইলেকট্রনকে টান দেয়। যদি সে নিজের দিকে দুইটা ইলেকট্রনকে টান দেয়, তাহলে একটু চিন্তা করো তো, তাহলে আলটিমেটলি যদি বন্ধনটা ভেঙে যায় কি তৈরি হবে? একটা CH3 মাইনাস তৈরি হবে, সাথে তৈরি হবে MgI প্লাস। ঠিক আছে, দুইটা জিনিস তৈরি হয়, তাহলে CH3 মাইনাস তৈরি হয়, আরেকটা কি হয়? MgI প্লাস। এখানে কিন্তু আয়োডাইড নিয়ে চিন্তা করা যাবে না, আয়োডিন নিয়ে চিন্তা করা যাবে না, এখানে ম্যাগনেসিয়াম নিয়ে চিন্তা করতে হবে। ম্যাগনেসিয়াম আর কার্বনের মধ্যে কার তরিৎনতা বেশি? কার্বনের বেশি। সো এখানে কার্বনের দিকে দুটো ইলেকট্রন চলে আসবে, তাহলে কার্বনের উপরে হবে ঋণাত্মক আয়ন। তাহলে বলো তো, কার্বনের উপরে ঋণাত্মক আয়ন হলে কার্বো ক্যাটায়ন তৈরি হয় না কার্বো অ্যানায়ন তৈরি হয়? বি নাম্বার, কার্বো অ্যানায়ন তৈরি হয়। সো এটার উত্তর কি হবে? বি। জান্নাতুল বলছে উত্তর বি। ঠিক আছে, কার্বো অ্যানায়ন তৈরি হয়। বুঝতে পারছো? তাহলে এখানে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা ম্যাগনেসিয়াম থেকে বেশি, এই লাইনটা আমরা মনে রাখবো। লুকাস বিকারক, একটু আগে আমরা পড়ছি, লুকাস বিকারক মানে হলো জিঙ্ক ক্লোরাইড প্লাস হলো গাঢ় HCl, তাই না? তাহলে জিঙ্ক ক্লোরাইড এবং গাঢ় HCl ব্যবহৃত হয় কোনটি শনাক্তকরণে বলো তো? আমরা জানি সবাই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণে ব্যবহার করা হয়, তাই না? তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। আর কি প্রস্তুতিতে ব্যবহার করা হয় বলো তো? অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতিতে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতিতে আমরা ব্যবহার করি। আচ্ছা, এটা বলতো নিচের কোনটি টারশিয়ারি অ্যালকোহল? এটা তো বুঝাই যাচ্ছে, টারশিয়ারি মানে কিন্তু 3 ডিগ্রি, কোয়ার্টারনারি মানে হলো 4 ডিগ্রি। 4 ডিগ্রি বলতে তো কিছু হয় না। সেকেন্ডারি মানে হলো 2 ডিগ্রি, প্রাইমারি মানে হলো 1 ডিগ্রি। তাইলে এই ক্ষেত্রে দেখো টারশিয়ারি অ্যালকোহল বলতে কি বোঝানো হয়? 3 ডিগ্রি অ্যালকোহল, দেখেই বোঝা যাচ্ছে এখানের মধ্যে 3 ডিগ্রি অ্যালকোহল হলো এ। তাহলে এখানের উত্তর কি হবে? জান্নাতুল বলছো এ। ঠিক আছে, এটার উত্তর হবে এ। ঠিক আছে, এগুলো সহজ প্রশ্ন। দেখো
কোন অ্যালকোহলটি নিরুদ্দিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না? এই প্রশ্নটা তো পারা উচিত, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, নিরুদ্দিত, আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি একটা যৌগ ব্যবহার করে, সেটা হলো অ্যালুমিনা। তোমাদের কি মনে আছে যে অ্যালুমিনা দ্বারা আমরা যদি অ্যালকোহল থেকে পানিটা বের করে ফেলি তাহলে কি তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। এখন আমরা সবাই জানি অ্যালকিন তৈরির জন্য সর্বনিম্ন দুইটা কার্বন লাগে। এখানে দুইটা কার্বন নাই এমন একটা যৌগ আছে, কিন্তু সেটা হলো এই যে এ। তাহলে ওর থেকে কি আমরা জীবনও কি আরেকটা কার্বন বাড়াইতে পারবো? না, পারবো না। সো ওর থেকেই আসলে তৈরি করা সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ, তোমরা উত্তর দিছো এ, তাহলে এটার উত্তর হবে এ, যে মিথানল থেকে অ্যালকিন তৈরি করা সম্ভব না। আচ্ছা, এই পরেরটা দেখো তো, জৈব যৌগে ওএইচ মূলক শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়? ওএইচ মূলক শনাক্তকরণে দুইটা জিনিস ব্যবহার করা হয়, দেখো, একটা হলো সোডিয়াম ধাতু। বলতো সোডিয়াম ধাতু যখন আমরা ব্যবহার করি তখন কি তৈরি হয়? হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়, তাই না? সোডিয়াম ধাতু যখন আমরা ব্যবহার করি তখন হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। আর আরেকটা জিনিস আমরা ব্যবহার করি, সেটা হলো PCl5। PCl5 দিলে আমাদের কি পাওয়া যায়? HCl পাওয়া যায়। এখানে অপশন কোনটা দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে বি, তাহলে উত্তর হবে বি, সোডিয়াম ধাতু। জান্নাতুল বলছো বি, হ্যাঁ ঠিক আছে, তাহলে সোডিয়াম ধাতুও হতে পারে, PCl5 হতে পারে, কিন্তু PCl5 তো অপশনে নাই। PCl5 যেহেতু নাই, তাহলে এখানে কি হবে? উত্তর হবে বি। আচ্ছা, এই যোগটা দেখো তো, এটা কি হবে? বলছে PCl5 দিয়ে বি হয়, এরপরে শুষ্ক ইথার এবং সোডিয়াম দিয়ে একটা বিউটেন বা অ্যালকেন তৈরি হয়। এই ক্ষেত্রে এ আর বি কি হবে? কি বলবা? দেখো তো এটা কি হবে, এ আর বি। ফার্স্টে বলো, এই যে শুষ্ক ইথার এবং সোডিয়াম, এটা দেখে আসলে কোন বিক্রিয়ার কথা মাথায় আসতেছে? উডস বিক্রিয়ার কথা মাথায় আসতেছে না? উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া যদি বিউটেন তৈরি হয়, তাহলে বিউটেনে কার্বন কয়টা বলো তো? চারটা। তাইলে যে যৌগটা বি, বি যে যৌগটা, বি যৌগটা, এই বি যৌগটা কি হবে বলতো? দুই কার্বন বিশিষ্ট হবে না? দুই কার্বন বিশিষ্ট, কারণ কি আমরা জানি সবসময় সংখ্যা কি হয়ে যায়? ডাবল হয়ে যায়, দুই কার্বন বিশিষ্ট। তাহলে দুই কার্বন বিশিষ্ট বি, দুই কার্বন বিশিষ্ট যৌগ, এবং বি হলো কি একটা অ্যালকাইল হ্যালাইড। আমরা জানি না যে অ্যালকাইল হ্যালাইড থেকেই তো আসলে উডস বিক্রিয়া হয়। তাহলে দেখো তো দুই কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড কোথায় আছে? এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে। এবার আসো, এ থেকে বি আসে, তাহলে PCl5, আমরা জানি অ্যালকাইল হ্যালাইড PCl5 দিয়ে তৈরি করা যায় কখন? যখন এখানে একটা অ্যালকোহল থাকে, তাই না? তাহলে একটা অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়ায় কি তৈরি হয়? এই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়। তাইলে দুইটা কার্বন যদি অ্যালকাইল হ্যালাইডে থাকে, অ্যালকোহলেরও তো কয়টা কার্বন থাকতে হবে? দুইটা কার্বন, নাই কি তৈরি করতে পারবে? তাহলে এখানে হবে এটা, এটা ওইটা হবে না, তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে ডি। ঠিক আছে, সো এখানে ডি কেন উত্তর হবে আশা করি বুঝতে পারছো, যে বিউটেনে চারটা কার্বন, তাহলে বি হইতে হবে দুইটা কার্বন। আর বি যদি দুইটা কার্বন হয়, এ কেও হইতে হবে কয়টা কার্বন? দুইটা কার্বন। সো এটার উত্তর কি হবে? উত্তর হবে 4। এরপরটা দেখো তো, নিম্নের কোন যৌগ জারিত হয়ে সমসংখ্যক কার্বন যুক্ত কিটোন তৈরি করে? খুব ইম্পর্টেন্ট, বলো তো কোন, ফার্স্টে এটা বলো যে কোন যৌগটা জারিত হয়ে কিটোন তৈরি করে? সেটা হলো অ্যালকোহল। অ্যালকোহল জারিত হয়ে কিটোন তৈরি করতে পারে, আবার অ্যালডিহাইড তৈরি করতে পারে। আমরা জানি কত ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কিটোন তৈরি করে, এটা মুখস্থ, যে 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করে? কিটোন তৈরি করে। তাহলে এখানে কি আছে 2 ডিগ্রি? হ্যাঁ আছে, তাহলে এটা হবে বি। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি করে? কিটোন তৈরি করে। ঠিক আছে, এটা হবে বি। এরপরটা দেখো তো, বিউটানল টু কে গালো সালফিউরিক অ্যাসিড দিয়ে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? দেখো, বিউটানল টু, তাহলে এটা বিউটানল টুটা আমরা যদি একটু লিখতে চাই, CH2, CH ডাবল বন্ড CH2, এটা হলো বিউটানল 2। এই বিউটানল 2 এর সাথে আমরা কার বিক্রিয়া করাবো? গাঢ় সালফিউরিক অ্যাসিডের আমরা বিক্রিয়া করাবো। তাইলে আমরা বিক্রিয়া করাবো H2SO4। বলতো, সরি, বিউটানল 2 তো, আচ্ছা, এখানে আমরা একটু ভুল লিখলাম। এখানে আমরা লিখবো CH2CH OH, এখানে কি হবে? এখানে হবে CH3, তাই না? আচ্ছা, এটা হলো কি বিউটানল 2।
তাহলে এই বিউটানল 2 এর সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি হবে? আমরা জানি যে এই যে অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় তৈরি হয় অ্যালকিন। ঠিক আছে, এখানে দুইটা অ্যালকিন আছে, বিউটিন 1 বিউটিন 2। এবার আসো OH যেহেতু 2 নাম্বার কার্বনে আছে, সো আমাদের দ্বিবন্ধনটাও কত নাম্বার কার্বনে তৈরি হবে? 2 নাম্বার কার্বনে তৈরি হবে। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে বি, বিউটিন। সো আমরা মনে রাখবো যে অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি তৈরি হয়? অ্যালকিন। তাহলে এখানে যেহেতু বিউটানল, তাহলে বিউটিন তৈরি হবে। এবং কত নাম্বার কার্বনে থাকবে? যত নাম্বার কার্বনে OH আছে, তাহলে 2 নাম্বার কার্বনে OH আছে, তাহলে 2 নাম্বার কার্বনে কি হবে? এক্ষেত্রে আমাদের বন্ধনটা হবে। ঠিক আছে, ওকে। দেখো তো, এটা মেডিকেলের প্রশ্ন। পরম অ্যালকোহল বলতে কি বোঝানো হয়? খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ রাখবো যে পরম অ্যালকোহল বলতে বোঝানো হয় 100% ইথাইল অ্যালকোহল। ঠিক আছে, তাহলে 100% ইথাইল অ্যালকোহলকে কি বলা হয়? পরম অ্যালকোহল বলা হয়। এটা দেখো তো, কোন পরীক্ষার দ্বারা মিথানল এবং ইথানলের মধ্যে পার্থক্য করা যায়? খুব ইম্পর্টেন্ট, যে ইথানল একটা বিক্রিয়া দেয়, যে বিক্রিয়াটা মিথানল দেয় না। এটা মনে রাখবা যে ইথানল একটা বিক্রিয়া দেয়, যে বিক্রিয়াটা মিথানল দেয় না। সেই বিক্রিয়াটা হলো আয়োডোফর্ম বিক্রিয়া। তাইলে ইথানল একটা বিক্রিয়া দেয়, যে বিক্রিয়াটা কে দেখায় না? মিথানল দেখায় না। তাইলে সেই বিক্রিয়াটা কোনটা? সেই বিক্রিয়াটা হলো আয়োডোফর্ম বিক্রিয়া। তাইলে কিসের মাধ্যমে আমরা তাইলে পার্থক্য করতে পারি? আমরা তাহলে আয়োডোফর্ম বিক্রিয়ার মাধ্যমে এদের দুজনকে পার্থক্য করতে পারি। আচ্ছা, এই যৌগটা দেখো তো, এই বিক্রিয়াটা দেখো। এখানে একটা গ্রিগনেট বিকারক দেওয়া আছে, এখানে CH3COCH3, মানে একটা প্রোপানন দেওয়া আছে। বলছে এ কি হবে? ফার্স্টে আমরা এ কি হবে এটা একটু চিন্তা করি। আমরা জানি গ্রিগনেট বিকারকের সাথে প্রোপাননের বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়? 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই যৌগটা হলো একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, আচ্ছা। বলছে পানি, এবং আমরা যদি পানি দ্বারা এটাকে আদ্র বিশ্লেষিত করি, তাইলে কি তৈরি হবে? বলতো, পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করলে মানে সহজ কথায় এই পুরা বিক্রিয়াটা শেষে আমাদের যেটা পাওয়া যাবে সেটা হলো কি? একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। ঠিক আছে, তাইলে এই ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হলো কি? যে মাঝখানের এই এতটুকু লাইন তুমি না পড়লেও চলবে, যে এই যে এই মাঝখানের এতটুকু আসলে অত ইম্পর্টেন্ট কিছু না। এই এতটুকু বাদ দিয়ে আমরা জাস্ট মনে রাখবো যে আলটিমেটলি কি তৈরি হয়। আলটিমেটলি তৈরি হয় হলো বি। ঠিক আছে, আলটিমেটলি কি তৈরি হয়? বি। তাহলে বি হবে কি আমাদের? 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমরা মনে রাখবো যে বি, এখানে উত্তর কি হবে? বি হবে 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, ওকে। তাহলে গ্রিগনার বিকারের সাথে প্রোপাননের বিক্রিয়ায় কি তৈরি হয়? 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। দেখো তো, নিচের কোন যৌগটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না? আমরা সবাই জানি হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য কি দরকার পড়ে, বলো তো? কি থাকা লাগে হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য? হ্যালোফর্ম বিক্রিয়া দেওয়ার জন্য এখানে এই যে দেখো, CH3COH, এই যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয়? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন যখন আসে, তখন আমরা বলি যে হ্যালোফর্ম বিক্রিয়া দেয় ওই সকল যৌগগুলা, যে যৌগগুলাতে CH3, এরপরে হলো CO, এই মূলকটা থাকে। কোন মূলকটা থাকে? CH3CO, এই মূলকটা যাদের মধ্যে থাকে, তারা কি দেয়? হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। তাইলে দেখো তো, এটার মধ্যে এই মূলকটা আছে, এটার মধ্যেও আছে, এটার মধ্যেও আছে, তো এটার মধ্যে কিন্তু এই মূলকটা নাই। তাহলে এটার উত্তর হবে এ, সে কোনো এই বিক্রিয়া দিবে না। ঠিক আছে, ওকে। গ্লিসারিনের কার্যকারী মূলক বলো তো, গ্লিসারিনকে কি বলা হয়? গ্লিসারিন এক ধরনের অ্যালকোহল, সেখানে 3টি কি মূলক থাকে? OH মূলক থাকে। তাহলে 3টি OH মূলক থাকে গ্লিসারিনের মধ্যে, এখানে OH কোথায়? এ। তাহলে এটার উত্তর কি হবে? এ। তাহলে গ্লিসারিনের মধ্যে কি কার্যকারী মূলক পাওয়া যায়? এ পাওয়া যায়। দেখো তো, PCl5, PCl5 এর সাথে নিচের কোনটি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে? একটু আগে আমরা বলছি যে PCl5 কি শনাক্তকরণে ব্যবহার করা হয়? অ্যালকোহল। অ্যালকোহল শনাক্তকরণ বিক্রিয়ায় কি তৈরি হয়? HCl তৈরি হয়। তাহলে এটা কি হবে? উত্তর হবে বি। ঠিক আছে, ওকে। এরপরটা দেখো তো, যে C2H5ONa অ্যালকোহলীয় দ্রবণ, এটার সাথে CH3I কি তৈরি হয়? C2H5O একটা ইথার তৈরি হয়। দেখো, ইথার, এটা হলো একটা ইথার। এবং আমরা জানি ইথার যে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, যেখানে গ্রিগনার বিকারক ব্যবহৃত হয়, এই যে সেই বিক্রিয়াটাকে বলা হয় উইলিয়ামসন বিক্রিয়া, তাই না? তাহলে এটা বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হলো, জান্নাতুল বলছো বি, এটা হবে উইলিয়ামসন বিক্রিয়া। ঠিক আছে, ওকে, আচ্ছা।
দেখো এই সেম প্রশ্ন আসে, উইলিয়ামসন বিক্রিয়ায় কোনটি তৈরি হয়, এই যে একটু আগে আমরা পড়ছি ইথার তৈরি হয়, তাই না? তাহলে উইলিয়ামসন বিক্রিয়ায় কি তৈরি হয়? ইথার তৈরি হয়, আমরা পড়বো। একটু আগে যে বিক্রিয়াটা দেখছিলাম সেটা উইলিয়ামসন বিক্রিয়া, এবং উইলিয়ামসন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি করা যায়? ইথার তৈরি করা যায়। আচ্ছা এটা দেখো তো, এটা হলো একটা 2 ডিগ্রি অ্যামিন। এটা হলো একটা কয় ডিগ্রি অ্যামিন? সে হলো একটা 2 ডিগ্রি অ্যামিন। এই 2 ডিগ্রি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সে হলো হলুদ তৈলাক্ত যৌগ তৈরি করে, তাই না? এটার উত্তর হবে বি, হলুদ তৈলাক্ত যৌগ তৈরি করে। এবং লবণ তৈরি করে কত ডিগ্রি বিক্রিয়া করে বলতো? লবণ হলো 3 ডিগ্রি অ্যামিন লবণ তৈরি করে। আর 1 ডিগ্রি অ্যামিন কি তৈরি করে? 1 ডিগ্রি অ্যামিন হলো অ্যালকোহল তৈরি করে। সো খুব ইম্পর্টেন্ট যে এক্স যৌগটা কি হবে, এটা হলো হলুদ তৈলাক্ত একটা যৌগ, ঠিক আছে? 2 ডিগ্রি অ্যামিন HNO2 এর সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে। দেখো অ্যামিনের ক্ষারধর্মী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আসার সম্ভাবনা খুব বেশি। এটা সবাই ভুল করে, আমরা 213 দিয়ে মনে রাখি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি। 2 ডিগ্রি কোথায় আছে দেখো তো, এই যে 2 ডিগ্রি, এই দুইজন, পরে 1 ডিগ্রি, এরপরে 3 ডিগ্রি, এই যে 3 নাম্বার। তাহলে এটার অ্যান্সার কত হবে? অ্যান্সার উত্তর হবে সি। ঠিক আছে, মনে রাখবা যে অ্যামিনের ক্ষারধর্মিতা আমরা কিভাবে বের করতে পারি? 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 3 ডিগ্রি, 213 দিয়ে আমরা মনে রাখি। দেখো কোন যৌগটি কার্বইলেমিন বিক্রিয়া দেয়, খুব ইম্পর্টেন্ট। দুইটা যৌগ কার্বইলেমিন পরীক্ষা দেয়, তাই না? দুইটা যৌগ এই বিক্রিয়া দেয়, কারা কারা দেয়? একটা হলো ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম। আর আরেকটাকে বিক্রিয়া দেয়, সেটা হলো 1 ডিগ্রি অ্যামিন। এখানে দেখো তো কোথায় ক্লোরোফর্ম কি আছে? নাই। তাহলে 1 ডিগ্রি অ্যামিন খুঁজি আমরা, এই যে উত্তর হবে সি। তাহলে জান্নাতুল বলছে উত্তর সি, ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন। এটা দেখো তো, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রির মধ্যে পার্থক্য নির্ণয় করতে কোনটি ব্যবহৃত হয়? এই যে কোনটা ব্যবহৃত হয়? নাইট্রাস অ্যাসিড ব্যবহৃত হয়, HNO2। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবা। পরীক্ষায় কিন্তু তাড়াহুড়া করে HNO3 অনেকে দাগাই দেয়, এটা কিন্তু হবে না। তাহলে এটা হবে HNO2, নাইট্রাস অ্যাসিড। যদি বাংলায় লেখা থাকে তাইলেও মনে রাখবা যে নাইট্রাস অ্যাসিড, এটা কিন্তু নাইট্রিক অ্যাসিড না, এটা হলো নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে? ওকে। দেখো তো কোন যৌগটি হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করা হয়? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা কি ছিল মনে আছে? আমরা এই যে RCONH2, এটার সাথে কার বিক্রিয়া করাইতাম? আমরা হলো ব্রোমিনের বিক্রিয়া করাবো এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাবো। কি হবে এই ক্ষেত্রে? আমরা বলছিলাম এই ক্ষেত্রে এই যে CO, এই সিওটা তোমার কি হয়? ভ্যানিশ হয়ে যায়, যার ফলে কি পাওয়া যায়? RNH2 পাওয়া যায়, সাথে আরো কিছু পাওয়া যায়, মেইন RH2। তাহলে দেখো তো অ্যামিন পাওয়া যায়। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে বি। ভাই এটা একটু অফ করেন তো সাউন্ডটা। আচ্ছা, জান্নাতুল বলছো বি, হ্যাঁ এটার উত্তর কি হবে? এটার উত্তর বি হবে, তাই না? আচ্ছা, চলো আমরা সামনে যাই, সহজ প্রশ্ন। আচ্ছা এটা দেখো তো, যে সেম বলছে যে RCONH2, এটার সাথে এই যে ব্রোমিন দেওয়া আছে আর KOH দেওয়া আছে, তাহলে এটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এখানে এই যৌগটা কি হবে? 1 ডিগ্রি অ্যামিন হবে, তাই না? 1 ডিগ্রি অ্যামিন, এখানে জাস্ট কি কি পরিবর্তন হয়ে যাবে বা ব্যানিশ হয়ে যাবে? এখানে CO, সে ব্যানিশ হয়ে যাবে। CO যদি ব্যানিশ হয়ে যায় তাহলে এটার উত্তর কি হবে? নূরজাহান বলছো বি, ঠিক আছে, 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি অ্যামিন এখানে তৈরি হবে, তাই না? আচ্ছা এই যে দেখো, খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু, জাস্ট একটু ঘুরানো একটা প্রশ্ন। দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্য আমরা কিভাবে করতে পারি? আমরা একটু আগে পড়ছিলাম যে HNO2 দিয়ে আমরা করতে পারি। এবার প্রশ্নে দিয়ে দিছে যে আমি HNO2 কিভাবে তৈরি করতে পারি। দেখো তুমি মাথায় রাখবা, HNO2 তৈরি করা যায় এই যে সোডিয়াম NO2, সোডিয়াম নাইট্রেটের সাথে লঘু HCl এর বিক্রিয়ায় আমাদের তৈরি হয় হলো HNO2। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তাইলে লঘু, এখানে কিন্তু গাঢ়, অনেকে গাঢ় উত্তরটা দাগাবে, এটা কিন্তু গাঢ় হবে না। এটা কি হবে? এটা হবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। যদি আমরা গাঢ় নেই তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, এখানে আমাদের দরকার নাইট্রাস অ্যাসিড। সো আমরা সোডিয়াম নাইট্রেটের সাথে কার বিক্রিয়া করাবো? লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের, যার ফলে কি তৈরি হবে? HNO2।
সো যারা মাথায় রাখবে যে HNO2, এটা তো আমরা সবাই পারবো। আর HNO2 কিভাবে বের করব, তৈরি করব, এই যে সোডিয়াম নাইট্রেটের সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া, মুখস্থ রাখবা, ঠিক আছে? ওকে। নূরজাহান বলছো ডি, জান্নাতুল বলছো ডি, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা, এবার এটা আমাকে বলো, এটা কি হবে, খুব ইম্পর্টেন্ট। এখানে যৌগটা কি তৈরি হবে, জাস্ট আমাকে আগে বলো। এই যে এখানে ব্রোমিন দেওয়া আছে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, তাহলে একটা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, তাই না? আচ্ছা, এখানে বসে কি তৈরি হবে, এই দুইটা তো অত ম্যান্ডেটরি কিছু না। এখানে যৌগটা কি তৈরি হবে এটাই আমরা জাস্ট দেখবো, এই দুইটা অত ম্যান্ডেটরি কিছু না, জাস্ট যৌগটা কি তৈরি হবে এটা আমরা দেখবো। এখানে আসো দেখো, আমরা বলছিলাম যে আমরা সিও কে ব্যানিশ করে দিব। সিও কে ব্যানিশ করে দিলে থাকে কি দেখো তো, C6H5NH2। বলতো এটাকে আমরা যদি বেনজিন চক্রের মাধ্যমে লিখি, এটা কিন্তু বেনজিন চক্র, বেনজিন চক্র, এরপরে NH2, ঠিক আছে? তাহলে এটা একটা কি যৌগ বলতো, এটা হলো অ্যানিলিন। তাহলে উত্তর কি হবে, উত্তর হবে সি, অ্যানিলিন। মাহমুদা বলছো ডি, না এটা কিন্তু সায়ানব না, এটা হবে অ্যানিলিন হবে। এখানে সি ওটা বাদ যাবে, শুধু NH2টা থাকবে, তাহলে এটা কি হবে, অ্যানিলিন। সায়ানো হলে তো CN থাকতো, তাই না? নূরজাহান বলছো সি, ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরেরটা দেখি। দেখো তো, সেম জিনিস লিখছে, তাই না? যে এটা কি তৈরি হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। দেখো এখানে অ্যানিলিন দেওয়া আছে, এখানে সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা বিক্রিয়া করে কি তৈরি করবে, HNO2 তৈরি করবে, ঠিক আছে? এবং আমরা মাথায় রাখবো যে যৌগটা তৈরি হবে সেটা হলো এরকম একটা যৌগ তৈরি হবে, যে বেনজিন চক্র থাকবে এবং এখানে তৈরি হবে N2Cl, ঠিক আছে? তাহলে এখানে কোন যৌগটা তৈরি হবে, এখানে তৈরি হবে হলো N2Cl। তো সো এই ক্ষেত্রে আমাদের এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হলো জান্নাতুল বলছো ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এটা হলো বেনজিন ডায়াজোনিয়াম লবণ, ঠিক আছে। ওকে। আচ্ছা, ডায়াজোকরণ কোন ক্ষেত্রে, দেখো এটা এই বিক্রিয়াটা দেখো, যে ডায়াজোকরণ কোন ক্ষেত্রে ঘটে, খুব ইম্পর্টেন্ট। ডায়াজোকরণ কোন ক্ষেত্রে ঘটে, এই যে একটু আগে পড়ছি, ডায়াজোকরণ এই যে অ্যানিলিনের ক্ষেত্রে ঘটে, তাই না? অ্যানিলিন হবে এই ক্ষেত্রে। দেখো অ্যালডিহাইড কিটোনে আমরা চলে আসছি, এগুলো খুব সহজ প্রশ্ন। অ্যালডিহাইড নিশ্চিত করার পরীক্ষা দেখো, যদি বলতো যে কার্বনিল মূলক, কার্বনিল মূলক যদি বলতো তাহলে আমরা 2,4-DNP কে লিখতাম। কিন্তু যদি যেহেতু বলছে যে শুধুমাত্র অ্যালডিহাইড, তাহলে আমরা এখানে লিখবো টলেন বিকারক, ঠিক আছে? সো এটার উত্তর কি হবে, এটার উত্তর হবে টলেন বিকারক। ফরমালিন, এটা আমরা সবাই পারি, ফরমালিন কি হবে, ফরমালিন হবে 60% পানি এবং 40% মিথাইলের মিশ্রণ। দেখো তো, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেয় নিচের কোনটি? মনে রাখবা, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কারা দেয়, যেখানে হলো আলফা হাইড্রোজেন থাকে, তারা অ্যালডোল বিক্রিয়া দেয়। দেখো তো, এখানে কি কোনো আলফা হাইড্রোজেন আছে, এটা হলো আলফা কার্বন, এখানে কোনো আলফা হাইড্রোজেন নাই। এখানে কি আলফা হাইড্রোজেন আছে, না, এখানে তো কোনো আলফা কার্বনই নাই। এখানে একটা আলফা কার্বন আছে, এখানে একটা আলফা হাইড্রোজেন আছে। এখানে কি আলফা হাইড্রোজেন আছে, নাই, তাহলে এটার উত্তর হবে সি, ঠিক আছে? তাহলে আলফা হাইড্রোজেন যাদের মধ্যে থাকে তারা কি করে, অ্যালডোল বিক্রিয়া দেখায়। ক্যানিজারিও বিক্রিয়া দেয় না। ক্যানিজারিও বিক্রিয়া কারা দেয়, যাদের আলফা হাইড্রোজেন থাকে না, ঠিক আছে? এখানে দেখো তো, আলফা হাইড্রোজেন কার ক্ষেত্রে নাই, ওর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে, ওর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নাই, তাই না? এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নাই, এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন নাই, তাহলে কে দেখাবে না, এ দেখাবে না, বাকি সবাই দেখাবে, কারণ কি বাকিদের ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে। দেখো তো, কোনটি টলেন বিকারকের সাথে সিলভার দ্রবণ দেয়, এটা তো আমরা সবাই জানি, প্রোপানেল। অ্যালডিহাইড কি করে, টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সিলভার দর্পণ তৈরি করে, ঠিক আছে? ওকে, এটা হবে প্রোপানেল। আচ্ছা, এটা দেখো তো, অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়াম সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা নিচের কোনটি, এটা এটা বলতে আসলে টলেন বিকারক বোঝাচ্ছে, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, এটা মানে কিন্তু টলেন বিকারক, কনফিউজড হওয়া যাবে না, এটা মানে টলেন বিকারক। তাহলে টলেন বিকারক, এখানে কোনটা অ্যালডিহাইড শনাক্ত করা যায়, ঠিক আছে, সি উত্তর হবে। দেখো তো, এই যে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্যকারী পরীক্ষা, দুইটা পরীক্ষা আছে, একটা হলো ফেলিং দ্রবণ পরীক্ষা, টলেন, একটা হলো টলেন বিকারক পরীক্ষা, আর একটা হলো ফেলিং দ্রবণ পরীক্ষা।
এই ক্ষেত্রে দেখো তো কোনটা দেওয়া আছে, এখানে কি কোনটা দেওয়া আছে? এই যে সি দেওয়া আছে, তাই না? এখানে টলেন বিকারক দেওয়া আছে, তাহলে এখানে কি হবে? সি নাম্বারটা হবে অ্যান্সার। দেখো তো এটা কি হবে? এই যে মিথানেল, এখানে হলো মিথানেল, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় উৎপাদ, নিচের কোনটি উৎপাদ তৈরি হবে? এটা কিন্তু একটা কেনিজারো বিক্রিয়া। এটা কোন বিক্রিয়া নির্দেশ করতেছে? এটা কিন্তু কেনিজেরো বিক্রিয়া নির্দেশ করতেছে। আমরা জানি কেনিজেরো বিক্রিয়ায় কি হয় বলতো, আমি লিখতেছি দেখো। কেনিজেরো বিক্রিয়া হলো ধরো CHO, এটার সাথে হলো সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া। কেনিজেরো বিক্রিয়ায় কি হয়? এই যে মিথানেল, সে একবার জারিত হয় একবার বিজারিত হয়। দেখো সে যদি জারিত হয়, সে যদি ফার্স্টে আসো, সে যদি বিজারিত হয় তাহলে তৈরি হবে CH3OH, কারণ কি অ্যালকোহল তৈরি হবে। সে যদি জারিত হয় তাহলে কি তৈরি হয় বলতো? জারিত হলে তৈরি হয় HC, একটা অ্যালকোহল, এলডি, এখানে একটা কি তৈরি হয়? একটা অ্যাসিড তৈরি হয়। দেখো তো একটা কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে আমরা জানি অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? একটা লবণ তৈরি করবে। সেই লবণটা কি হবে? HCCNA। এক্ষেত্রে উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে সি। ঠিক আছে, জান্নাতুল বলছো সি, তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে সি। ঠিক আছে, এটা হলো কেনিজারো বিক্রিয়া। কেনিজারো বিক্রিয়া একবার জারিত হয় আরেকবার কি হয়? বিজারণ হয়। এটা দেখো তো, এটা তো খুবই সহজ। একটু আগে আমরা পড়ছি কি আমরা পার্থক্য করতে পারি? আমরা অ্যালডিহাইড কিটোন পার্থক্য করতে পারি। সহজ প্রশ্ন, এগুলাই ঘুরে ফিরে আসবে। দেখো তো কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার সংকরায়ন পাওয়া যায়? ফার্স্টে তো কার্বনিল মূলক আমাদের জানতে হবে। কার্বনিল মূলক মানে হলো C+O, C+O। তাইলে এখানে দেখো তো C+O যদি হয়, এখানে কার্বনে C+O, এখানে কার্বনের একটা হাত, এখানে কার্বনের একটা হাত। এখানে কার্বনের কি বন্ধন আছে? দ্বিবন্ধন। আমরা জানি দ্বিবন্ধন থাকলে এখানে কি হয়? দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধন থাকলে কোন সংকরায়ন হয়? sp2 সংকরায়ন হয়। সো এটার উত্তর কি হবে? উত্তর হবে বি, sp2 সংকরায়ন। ঠিক আছে, sp2। ঠিক আছে, দেখো তো কার্বনিল মূলক শনাক্ত করা হয় কোন, এই যে এই প্রশ্নটা তো পারবা। কার্বনিল মূলক যদি বলতো তাইলে আমরা দাগাবো কোনটা? আমরা 2,4-DNPH দাগাবো। আর যদি অ্যালডিহাইড বলতো, অ্যালডিহাইড বললে আমরা প্রথম দুইটা দাগাইতাম। তাহলে ডি হাইড, অ্যালডিহাইড বললে আমরা প্রথম দুইটা দাগাবো। আর কার্বনিল মূলক বললে আমরা সি দাগাবো, তাই না? আচ্ছা, দেখো তো নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয়? ক্যানিজারো বিক্রিয়া দিবে কারা? যাদের হাইড্রোজেন বন্ধ আলফা হাইড্রোজেন থাকবে না। দেখো ওর ক্ষেত্রে একটা আলফা হাইড্রোজেন থাকে, ওর ক্ষেত্রেও আলফা হাইড্রোজেন থাকে, ওর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কিন্তু থাকে না, তাই না? এর ক্ষেত্রেও আলফা হাইড্রোজেন থাকে। সো এটা কে দেখাবে? সি দেখাবে। সো সি এটা দেখাবে, বাকিটা দেখাবে না। আচ্ছা, এটা খুবই একটু একটু কমপ্লিকেটেড মনে হবে, ইন্টিগ্রেশনের মতো দেওয়া আছে, ডিফারেন্সিয়েশনের মতো দেওয়া আছে। দেখো, SN1 কৌশল নিচের কোনটির জন্য প্রযোজ্য? ফার্স্টে আমাকে এটা বলো, SN1 বিক্রিয়া আসলে কার উপর নির্ভর করে? একটা মাত্র বিক্রিয়কের উপর নির্ভর করে। এই যে দুইটা বিক্রিয়ক দেওয়া আছে দেখো, পটাশিয়াম হাইড্রোক্সাইড আর এখানে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড দেওয়া আছে। এই দুইটার মধ্যে কার উপর নির্ভর করবে? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করবে। তাহলে এখানে দেখো 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কই দেওয়া আছে, বা শুধু অ্যালকাইল হ্যালাইড কই দেওয়া আছে? এই যে এ দেওয়া আছে, মানে এটা একটা বিক্রিয়ার হার বুঝাচ্ছে আর কি। তাহলে বিক্রিয়ার হার নির্ভর করবে কার উপরে? RX এর উপরে, বা অ্যালকাইল হ্যালাইডের উপর নির্ভর করবে। এটাই বুঝাচ্ছে যে DC/DT বলতে আসলে বুঝাচ্ছে বিক্রিয়ার হার। তাহলে বিক্রিয়ার হার সমানুপাতিক কি হবে? RX এর ঘনত্ব। ঠিক আছে, ওকে। এরপরটা আমরা দেখি যে CH3COO একটি অ্যালডিহাইড, অথচ HCOOH একটি অ্যাসিড। উভয় যৌগেই নিচের কোন পরীক্ষা দেয়? মনে রাখবা যে যেই সব যৌগের মধ্যে তোমার এই যে এই যৌগটার মধ্যেও তোমার এই যৌগটার মধ্যেও CO কার্বনিল মূলকটা থাকার কারণে এই যৌগটা এবং এই যৌগটা দুইটা যৌগই তোমার কি করে? প্যালিং দ্রবণ পরীক্ষা দেয়। এটা আমরা মুখস্থ রাখবো যে এই দুইটা যৌগই কি পরীক্ষা দেয়? প্যালিং দ্রবণ পরীক্ষা দেখায়। ঠিক আছে, আচ্ছা এটা দেখো তো, বলছে যে একটা যৌগ দেওয়া আছে, যৌগটা সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং আয়োডিনের সাথে হলুদ অধক্ষেপ করে। হলুদ যেখানেই আসবে সেখানে মনে রাখবা আয়োডোফর্ম। হলুদ যৌগ যেখানেই আসবে সেখানে কি? আয়োডোফর্ম। আর আয়োডোফর্মের মাধ্যমে কোন মূলক শনাক্ত করা যায়? CH3CO শনাক্ত করা করা যায়। বা এটাকে আমরা হ্যালোফর্মও বলতে পারি। আমরা পড়ছি না যে হ্যালোফর্ম কারা দেখায়? CH3CO মূলক তারা দেখায়। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে সি।
দেখো তো নিচের কোনটি ফেলিং দ্রবণের সাথে, আচ্ছা এটা দেখো নিচের কোনটি ফেলিং দ্রবণের সাথে কিউপ্রাস অক্সাইডের লাল, এটা তো আমরা বলতে পারবো। কে দিবে? ফরমালিন দিবে, তাই না? কেন ফরমালিন কেন দিবে? ফরমালিনে কি থাকে? মিথানেল থাকে। একটু ঘুরাইয়া প্রশ্ন আর কি, যে মিথানেল তোমার কি করে এই বিক্রিয়াটা দেখায়। দেখো কোন যৌগ নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়, এটা বলো তো, নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া কে দেখাবে? এখান থেকে দেখো, এই যে দেখো সহজ জিনিস, আমরা এটা কিভাবে মনে রাখবো? আমরা এটা মনে রাখবো এরকম ভাবে, যে এই যে এখানে দ্বিবন্ধন আছে ত্রিবন্ধন আছে, এখানে কিন্তু ইলেকট্রনের ঘনত্ব বেশি, এই কারণে এখানে ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়। এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে, এটার মধ্যে আবার ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়, কিন্তু এটার মধ্যেই শুধুমাত্র নিউক্লিওফাইল এসে যুক্ত হয়। সো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ডি। সো ডি, বা এখানে যেটা ইথানেল, ইথানেল তোমার কি করে? ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেখায়। আচ্ছা এটা তো বোঝা যাচ্ছে, দেখো একটা অ্যালকোহল দেওয়া আছে, একটা অ্যালডিহাইড দেওয়া আছে, একটা কিটোন দেওয়া আছে, পার্থক্য করার জন্য কোন বিকারক ব্যবহার করা হয়? ফেলিং দ্রবণ। এটা আমরা কি বলবো? এটা আমরা বলবো ফেলিং দ্রবণ। কেন? এই যে এখানে অ্যালডিহাইড মূলক দেওয়া আছে আর এখানে কিটোন মূলক দেওয়া আছে, অ্যালডিহাইড এর কিটোনের মধ্যে আমরা পার্থক্য করব। সেম প্রশ্নই বারবার আসে, তাই না? আচ্ছা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া প্রদর্শন করে, এটা এটা বলো তো কি হবে? সেম, এটা তো এবার তোমরা বলতে পারবা যে এটা দেখাবে না, এটাও দেখাবে না, এটাও দেখাবে না, তাহলে উত্তর কি? এটা দেখাবে, এটাতে একটা আলফা হাইড্রোজেন থাকে। আচ্ছা এটা দেখো তো, টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে নিচের কোন যৌগটি? এদের মধ্যে এই যে দেখো, এটাও বিক্রিয়া করবে না, এটাও বিক্রিয়া করবে না কিটোন হওয়ার কারণে, এটাও বিক্রিয়া করবে না, ইথানল বিক্রিয়া করে না, শুধু ইথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে না, শুধুমাত্র মিথানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে এবং অ্যালডিহাইড বিক্রিয়া করে, এটা মনে রাখবা যে এই দুইটা জিনিস টলেন বিকারকের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে, ওকে। ডায়াবেটিক সুগার নির্ণয়ে মূত্রে ফেলিং দ্রবণ যোগ করে নিচের কোনটি লালচে বর্ণের অধক্ষেপ পাওয়া যায়? এটা মুখস্থ রাখবে, এটা হলো কিউপ্রাস অক্সাইডের লালচে বর্ণের অধক্ষেপ পাওয়া যায়। ঠিক আছে, কিউপ্রাস অক্সাইডের আমাদের ফেওলিন দ্রবণে যেটা পাওয়া যায় সেটা হলো কিউপ্রাস অক্সাইডের দ্রবণ। আচ্ছা এখানে দেখো, এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এটা হলো একটা আলফা হাইড্রোজেন নাই, এই যৌগটার ক্ষেত্রে একটা আলফা হাইড্রোজেন নাই। ঠিক আছে, এবং দেখো একটা অ্যালকোহল তৈরি হয়েছে, OH তৈরি হয়েছে, আর একটা লবণ তৈরি হয়েছে, লবণ। তাইলে বলো তো এটা কোন বিক্রিয়া নির্দেশ করতেছে? এটা হলো কেনিজারো বিক্রিয়া নির্দেশ করতেছে, তাই না? ওকে। নিচের কোন যৌগটি ডি হাইড্রোজিনেশনের ফলে প্রোপানন তৈরি হয়? মনে রাখবা যে প্রোপানন আমরা তৈরি করতে পারি, এই যে প্রোপান টু অল, এটার, এটাকে আমরা যদি কপার এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা কি? সেটা হলো প্রোপানন। ঠিক আছে। আচ্ছা এটা দেখো তো, এটা কি হবে? এই যে এখানে আমরা যদি, একটা অ্যালকোহল দেওয়া আছে ক্রোমিক অ্যাসিড, ক্রোমিক অ্যাসিড সবসময় কি করে? ক্রোমিক অ্যাসিড সবসময় জারক হিসাবে কাজ করে। ঠিক আছে, এখানে জারিত হবে, তাহলে অ্যালকোহল যদি জারিত হয় তাহলে কি তৈরি হবে? এটা কত ডিগ্রি অ্যালকোহল দেখে বোঝা যাচ্ছে, দেখো এটা হলো একটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল জারিত হলে কি তৈরি হয়? কিটোন। এখানের মধ্যে কিটোন কোথায় দেওয়া আছে? বি, তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে বি। দেখো কোনটি শনাক্তকরণে এই যে 2,4-DNPH, 2,4-DNPH ব্যবহৃত হয়? আমরা জানি যে সেটা হলো CO, তাই না? কার্বনিল মূলক শনাক্তকরণে ডিএনপিএইচ ব্যবহৃত হয়। দেখো তো কার্বনাইল যৌগ যেমন এসিটাল ডিহাইড এবং এসিটোনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সংযোগে বিজারিত করলে মিথিলিন মূলকে পরিণত হয় হাইড্রোকার্বন উৎপন্ন। আচ্ছা একদম প্রথমের বিক্রিয়া চলে আসে, ক্লিমেনসন বিক্রিয়া, তাই না? যে এই যে মিথিলিন মূলকে পরিণত হয়, মিথিলিন মূলকে পরিণত হয়, এটা কোন বিক্রিয়াকে নির্দেশ করে? ক্লিমেনসন বিক্রিয়া, একদম প্রথমে আমরা যেগুলো পড়ছিলাম। আচ্ছা দেখো কিটোনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? দেখো কিটোন, কিটোন, কিটোনের ক্ষেত্রে দেখো, কিটোন কখনোই, দেখো কিটোন কখনোই সে জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করে, এটা ঠিক আছে, বাট সে বিজারিত হয়ে কখনোই অ্যালকোহল তৈরি করে না, এটার উত্তর হবে ডি, তাহলে এটা কিন্তু সঠিক নয়, বাকিগুলো সবই ঠিক আছে। কোরালের সংকেত দেখো তো, এটার মধ্যে কোনটা হবে কোরালের সংকেত? কোনটা হবে? এই যে এটা CH3, এই যে এটা KCl3CCHO, এটা হলো কিসের সংকেত? কোরালের সংকেত। DDT তৈরিতে কোরাল ব্যবহার করা হয়। এটা দেখো তো, আমরা কার্বক্সিলিক অ্যাসিডে চলে আসছি একদম লাস্টের দিকে।
তাহলে আমরা পড়বো যে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহৃত হয়, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সবাই পারি, সেটা হলো 5% সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয়। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে ডি। ঠিক আছে। আচ্ছা, এরপর এটা দেখো তো, যে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথেই বিক্রিয়া করবে। দেখো, ইথানলের সাথে বিক্রিয়া করে, ইথানোয়িক অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে, সেটা হলো সোডিয়াম। সোডিয়াম ধাতু কিন্তু দুইটার সাথেই বিক্রিয়া করে, দুইটার সাথে বিক্রিয়া করেই কি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে। দেখো তো, নিচে কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি? দেখো, এই অ্যাসিড গুলার মধ্যে সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড হলো সি নাম্বার অ্যাসিড। সে কেন তীব্র অ্যাসিড? কেন কি এই অ্যাসিডটা থেকে হাইড্রোজেন আয়নটা বের হয়ে যাওয়া সহজ। এখন কিভাবে হাইড্রোজেন আয়নটা বের হয়ে যাওয়া সহজ? এই যে ক্লোরিন, এই ক্লোরিন কি করে? নিজের দিকে ইলেকট্রনকে টান দেয়। নিজের দিকে যদি ইলেকট্রনকে টান দেয়, কার্বন কি করে? ওই এইচ থেকেও ইলেকট্রনটা নিজের কাছে নিয়ে আসে, তাহলে খুব সহজে হাইড্রোজেনটা ত্যাগ হয়ে যেতে পারে। কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু অত তাড়াতাড়ি হয় না। তো এটার উত্তর কি হবে? উত্তর হবে সি। আচ্ছা, এটা দেখো তো, এটা মুখস্থ রাখতে হবে। পাইরোলই পাইরোলিগাস অ্যাসিডে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত পার্সেন্ট, এটা আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো। এটা হলো 8 থেকে 10% পাওয়া যায়। ঠিক আছে। ওকে। দেখো, নিচের কোনটি হলো একটি অ্যামাইড? অ্যামাইড তো আমরা সবাই জানি যে CONH2। এটা হলো প্যারাসিটামল, মনে রাখবা প্যারাসিটামল। তোমরা যখন ফেনল পড়বা তোমাদের পরবর্তী ক্লাসে, তখন তোমরা প্যারাসিটামলের সংকেত পড়বা। ওই প্যারাসিটামলের সংকেতে তোমরা দেখবা যে CONH2 এই মূলকটা থাকে। দেখো তো, গ্রিগনেট বিকারক দেওয়া আছে এবং কার্বন ডাই অক্সাইড। খুব ইম্পর্টেন্ট, বলো গ্রিগনেট বিকারকের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ায় কি তৈরি হয়? আমরা জানি সেটা হলো একটা কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি তৈরি হবে? এই ক্ষেত্রে তৈরি হবে প্রোপানোয়িক অ্যাসিড। চর্বি থেকে সাবান তৈরি কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়? এটা মুখস্থ রাখবা। চর্বি থেকে সাবান তৈরি হয় হলো আর্দ্র বিশ্লেষণ পদ্ধতিতে। ঠিক আছে। ওকে। আমরা এর পরেরটাতে চলে আসি। দেখো, এসিডের তীব্রতা ক্রম। এই যে এসিডের তীব্রতা ক্রম, আমরা বলছিলাম যে যত বেশি, এই দেখো, এই যে ফ্লোরিন এখানে তিনটা আছে, এখানে ক্লোরিন তিনটা আছে, দেখো দুইটার মধ্যে এবার শক্তিশালীতে একটু চিন্তা করতে হবে। আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ফ্লোরিন কি করবে? নিজের দিকে ইলেকট্রনকে বেশি টেনে নিবে। তাহলে নিজের দিকে ইলেকট্রনকে বেশি কে টেনে নিবে? ফ্লোরিন। তাহলে সে হবে বেশি শক্তিশালী। তারপরে হবে ক্লোরিন, এবং এরপরে হবে ওই যে দুইটা ক্লোরিন যেখানে আছে, তিনটারটা বেশি দুইটারটা কম। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে এ। দেখো, নিচের কোন যৌগটিতে COOH মূলক অনুপস্থিত? ল্যাকটিক অ্যাসিডে পাওয়া যায়, অ্যাসপিরিনে পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিডে পাওয়া যায়। পিক্রিক অ্যাসিডের সংকেত তোমাদের কি মনে আছে? আমরা পড়াইছিলাম তোমাকে পিক্রিক অ্যাসিড, যে পিক্রিক অ্যাসিডের অণুতে কি পাওয়া যায় না? পিক্রিক অ্যাসিডে কিন্তু তোমার COOH পাওয়া যায় না। পিক্রিক অ্যাসিড কি ছিল বলো তো? এই যে আমরা বলছিলাম না যে ফেনলের নাইট্রেশনের ফলে কি পাওয়া যায়? পিক্রিক অ্যাসিড পাওয়া যায়। সেখানে ফেনল থাকে OH, তার সাথে NO2 তিনটা থাকে, NO2। NO2, তাহলে এটার নামকরণ আমরা কি বলি? আমরা বলি 2,4,6 ট্রাইনাইট্রোফেনল। এটা কি তো পিক্রিক অ্যাসিড বলে। তাহলে পিক্রিক অ্যাসিডে কি আমরা COOH পাবো? পাবো না। তাইলে ল্যাকটিক অ্যাসিডও পাবো, অ্যাসপিরিনও পাবো, ফ্যাটি অ্যাসিডও পাবো, বাট পিক্রিক অ্যাসিডে আমরা পাবো না। সো যেহেতু বলছে অনুপস্থিত, তাহলে উত্তরটা আমাদের কি হবে? উত্তরটা হবে পিক্রিক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরটাতে চলে আসো। দেখো তো, দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বলছে যে ইথানামাইটকে আমরা যদি HNO2 দ্বারা নাইট্রেশন করি, তাইলে কার্যকারী মূলক কি তৈরি হবে? এটাকে আমরা একটু বুঝে পড়ার চেষ্টা করব। খুব সহজ জিনিস, বাট একটু ঘুরানো প্রশ্ন। দেখো, আমরা ফার্স্টে কি করব? আমরা CH3NH2, এই যৌগটা, আমাকে বলতো এই যৌগটার সাথে যদি আমরা HNO2 যুক্ত করি, তাইলে কি পাওয়া যায়? আমরা জানি এটা হলো তোমার, এখানে যদি আমরা 1 ডিগ্রি একটা অ্যামাইড নেই, আমরা যদি এখানে নেই CH3CH2, এরপরে NH2, ঠিক আছে? তাহলে এটা হলো একটা 1 ডিগ্রি অ্যামাইড। এই 1 ডিগ্রি অ্যামাইডের ক্ষেত্রে আমরা যদি তোমার HNO2 বিক্রিয়া করাই, তাহলে এই ক্ষেত্রে কি হয়? একটা অ্যালকোহল তৈরি হয়, তাই না? যে CH3CH2, এরপরে কি তৈরি হয়? OH, এরকম একটা অ্যালকোহল তৈরি হয়। এখানে বলছে ইথানামাইডের সাথে HNO2 এর বিক্রিয়ায় কি হবে? আমরা কিভাবে মনে রাখবো? দেখো, এখানে কি দেওয়া আছে? এখানে হলো একটা অ্যামিন দেওয়া আছে।
এই অ্যামিনের জায়গায় যদি আমরা অ্যামাইড বসাতে চাই তাহলে কি হবে বলতো, CH3 CH2, আর মাঝখানে একটা কি দিতে হবে বলতো, CONH2 দিতে হবে, তাই না? CONH2 দিতে হবে। তাহলে CONH2, এটার সাথে যদি আমরা HNO2 এর বিক্রিয়া করাই তাহলে কি হবে, জাস্ট তুমি একটু চিন্তা করে দেখো, এখানে যে যৌগটা তৈরি হয়েছে CH3CH2, এখানে একটা বাড়তি কি আছে, সিও একটা বাড়তি আছে না? তাহলে আমরা এখানে একটা সিও বসাই দিব, আর ওএইচ, ওএইচ এর জায়গায় থাকবে, তাহলে আমরা লিখবো ওএইচ। তাহলে দেখো তো আলটিমেটলি এখানে কি পাওয়া গেছে, এখানে পাওয়া গেছে হলো C OH পাওয়া গেছে। তাহলে এক্ষেত্রে কোনটা পাওয়া যাবে, এক্ষেত্রে উত্তর হবে এ। তাহলে COOH। তাহলে ইথানামাইড সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় কি পাওয়া যাবে, COOH যৌগ পাওয়া যাবে, ঠিক আছে। ওকে, এটা দেখো তো, এটা একটু মুখস্থ প্রশ্ন, যে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড আমরা পড়ছিলাম। এক্ষেত্রে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ নয়, দেখো এরা সবাই কিন্তু ফ্যাটি অ্যাসিড, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড পামিটিক অ্যাসিড, এটা হলো সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের উদাহরণ, ঠিক আছে। এটা একটু মুখস্থ, এটা একটু দেখে নিবা যে ফ্যাটি অ্যাসিডের প্রকারভেদ গুলা। আচ্ছা, তাইলে আজকের ক্লাসে আমরা এতটুকুই পড়বো। মোটামুটি আমরা আমাদের মেইন যে জিনিসগুলা বা ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো একটু সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা বাসায় আরেকটু ভালো করে পড়বা অনুশীলনের প্রশ্নগুলা। কোনো প্রশ্ন যদি না বুঝতে পারো ইনশাল্লাহ আমাদের পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করবে, আমরা বলে দেওয়ার চেষ্টা করবো। আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তাইলে আমাদের ক্লাস এতটুকু পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।